প্রিয় আমার, প্রেম কাননে এসে ভালোবাসার বর্ষণে আবার সিক্ত হব দুজনে। সকাল 11:30টায় ঘুম থেকে উঠে হোটেল রুমের বেডসাইড টেবিলে পিয়ার লেখা চিরকুটটি দেখে পিয়াকে কল দেয় সোহান। কিন্তু কিরিং কিরিং শব্দে পিয়ার ফোনটা যে বেজে উঠেছে সোহানের বালিশের নিচেই। সোহান এবার পিয়ার সাথে কথা বলতে মাকে ফোন দেয়। সোহানের মা রোজিনা সুলতানা জানায় যে হিমছড়ি থেকে পিয়া হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পিয়া হিমছড়ি থেকে যাত্রা করেছে শুনে সোহানও তড়িঘড়ি করে একটা চিরকুট লিখে ফেলে। প্রিয়া, আমার ভালোবাসার আশায় পথ চেয়ে আছি। আজই গোধূলি বেলায় সাগরের তীরে হারিয়ে গিয়ে প্রণয়ের সুরে শুধু বলতে চাই, তোমাকেই ভালোবাসি। গত শুক্রবারই বিয়ে হয়েছে সোহান মাসুদ পিয়ম এবং সুলতানা তানিয়া পিয়ার। পিয়াকে যে একরকম পাগল হয়ে বিয়ে করেছে সোহান, আর পাগল না হয়ে উপায় কি ছিল সোহানের? পিয়ার কাজল আঁকা চোখ দুটো যে হরিণীর মতো মায়াবী, চুলেও যেন সে মেঘ রাজ্যের রাজকন্যা, আর গায়ের রং সে রং যেন সেই বরফ দেশের নারী। ঠোঁট সে তো প্রভাতের শিশির স্নাত প্রথম গোলাপের মতো। পিয়ার হাসি যেন সকালের সোনালি রোদের মতো মিষ্টি, চোখের দৃষ্টি সে তো বিকালের শেষ আলোর মতো স্নিগ্ধ। পিয়ার মনটাও যে বরফের মতো শুভ্র। গতরাতে নব দম্পতি সুলতানা তানিয়া পিয়া ও সোহান মাসুদ পিয়ম ঢাকা থেকে হানিমুনে এসেছে কক্সবাজারে। ওরা শুধু একাই আসেনি, সাথে যে নিয়ে এসেছে পিয়ার 3 বান্ধবী এবং সোহানের বাবা মাকেও। সোহান অবশ্য এত মানুষ নিয়ে মধু চন্দিমায় আসতে চায়নি, কিন্তু পিয়া যে নাছর বান্দা, প্রাণপ্রিয় বান্ধবী সারাকে নিয়ে এসে আসবে। এই সারা হচ্ছে আবার সোহানের একমাত্র বোন। সারা আসবে শুনে পিয়ার আরেক বান্ধবী নীলাও আসার বায়না ধরে। বান্ধবী নীলা আবার পিয়ার ফুফাতো বোন হয়। নীলা যে আবার পিয়ার বিয়েতেও থাকতে পারেনি, তাই নীলার বায়নাটাও আর ফেলতে পারলো না পিয়া। নীলা আর সারা আসবে শুনে পিয়ার আরেক বান্ধবী ছায়াও যে আসবে বলে কোমর বেঁধে রেখেছিল। এই ছায়াটা হচ্ছে আবার সোহানের মামাতো বোন। ওকে না আনলে যে সোহানের মায়ের মন খারাপ হয়ে যেত। সারা, নীলা, ছায়া এই 3 জনই বান্ধবী পিয়ার। এরা সবাই এবার রসায়নে অনার্স ফাইনাল দিয়েছে। আর হ্যাঁ, শুধু কি বান্ধবীদেরকে এনেই শান্ত হয়েছে পিয়া, শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়িকেও সাথে করে নিয়ে এসেছে হানিমুনে। দুপুরের রোদে সাগরটা যেন আজ একটু বেশি মায়াবী লাগছে। সাগর যেন হাতছানি দিয়ে ডেকে নিয়ে যেতে চাইছে আজ। এই সাগরের হাতছানি নেই দিক দিক করে গাড়ি চলছে হিমছড়ি থেকে কলাতলি হোটেলের উদ্দেশ্যে। গাড়িতে বসে সাগরের সেই হাতছানি উপভোগ করছে সবাই। গাড়িতে সবাই থাকলেও শুধু নেই সোহান আর পিয়া। পিয়া তো একটু আগেই নাকি হিমছড়ি থেকে হোটেলের উদ্দেশ্যে চলে গেছে। আর সোহান, সে যে সকালে বেশি করে ঘুমাতে গিয়ে রেডি হতে পারেনি আজ। সোহানের আজ একটু বেশি ঘুম দরকার ছিল। গত রাতে কক্সবাজার আসার পথে গাড়িটা স্লিপ কেটে পড়ে গিয়ে কি খাটুনিটাই না হয়েছিল সোহানের। হোটেলে আসতেও রাত 3টে বেজে গিয়েছিল। ওদের গাড়িটাও যে আর স্লিপ কাটার সময় পেল না। একদম হানিমুনে আসার পথে স্লিপ কেটে নষ্ট হয়ে যেতে হলো। বাবা শফিউদ্দিন মাসুদকে নিয়ে ঠেলা গাড়ির মতো ঠেলে তখন গাড়িটাকে ওঠাতে হয়েছিল সোহানকে। আর প্রিয়ও আছে একটা, সেই ছবি কখন যে তুলে রেখেছিল। শুধু কি তাই, গত রাতে হোটেলে এসে সে ছবিগুলো দেখে আবার মজাও নিচ্ছিল যে পিয়া। সোহান কি ছেড়ে দিবে নাকি? সোহান তোর আগে মোবাইলটা কেড়ে নিয়ে নিজের বালিশের নিচে রেখেই শুয়ে পড়ে। আর দুষ্টামির সাজক যেন পেল পিয়া। সকালে আর ঘুমন্ত সোহানের বালিশের নিচ থেকে মোবাইলটাও নিতে পারলো না। সোহান যে রাতে বলেছে সে একটু বেশি ঘুমাতে চায়, সকালে বিচেও যেতে চায় না। সারা রাত গাড়ি ড্রাইভ করেছে, তার উপর গাড়ি বিড়ম্বনায় তার যে একটু বেশি ক্লান্তি চলে এসেছিল, তাই একটু বেশি করে ঘুম দরকার ছিল সোহানের। সোহানের বাবা হিমছড়ি থেকে গাড়ি নিয়ে ফিরে এসেছে হোটেলের সামনে। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে হোটেলে চলে এলো, কিন্তু এলো না শুধু পিয়া। আসবেই বা কিভাবে? একটু আগেই তো নাকি পিয়া হিমছড়ি থেকে একই চলে এসেছে। সবাই রুমে এসে ফ্রেশ হয়ে সোহানের রুমে নক করলো একসাথে লাঞ্চে যাওয়ার জন্য। সোহান মাকে জিজ্ঞেস করলো, মা, তোমরা সবাই এখানে, কিন্তু প্রিয়া কোথায়? প্রিয়াকে দেখছি না কেন? সোহানের মা রোজিনা সুলতানা জানায়, সে কি, প্রিয়া তো আগেই হোটেলে রওনা দিয়ে এসেছে, এখনো ফেরেনি প্রিয়া। সোহান ভাবছে এ কেমন কথা, সবাই পরে রওনা করেও চলে এসেছে, অথচ প্রিয়া এখনো আসেনি। সোহান বলল, না তো, প্রিয়া আসেনি। সোহানের মা বলল, কি বলিস এসব? সোহানের বুকের ভিতরটা কোনো এক অজানা ভয়ে যেন মোচড় দিয়ে উঠল।
পিয়া কি হারিয়ে গেল? না, এ যুগে আবার কেউ হারায় নাকি? কিন্তু পিয়া যে একটু বেশি সরল আর উদারও যে একটু বেশি। পিয়ার সরলতা উদারতা ভালো লাগলেও সোহান যে এসবে একটু ভয়ও পায়। এই উদারতা সরলতায় না জানি কখন পিয়ার ক্ষতি করে দেয়। এসব ভাবতে ভাবতে সোহান জিজ্ঞেস করলো, মা, প্রিয়া ঠিক কখন রওনা করেছিল হিমছড়ি থেকে? রোজিনা সুলতানা বলল, আমি রওনা দিতে দেখিনি। সারা আমাকে বলেছে যে প্রিয়া নাকি একাই হোটেল ফিরতে রওনা করেছে। কখন? সোহান মাসুদ পিয়ম কি করবে কিছুই বুঝতে পারছে না। এসব কি বলছে তার মা? সোহান বলল, মা, প্রিয়া তো তোমার কাছে না বলে চলে আসার মতো মানুষ না। রোজিনা সুলতানা জানায়, হ্যাঁ, কিন্তু তোর বোন সারা যে বলল প্রিয়া একাই চলে এসেছে। এবার সোহান সারাকে ডেকে জিজ্ঞেস করলো, হিমছড়ি থেকে কখন রওনা দিয়েছিল প্রিয়া? সারা বলল, আমি জানি না ভাইয়া, নীলা আমাকে বলল প্রিয়া নাকি হোটেলে ফিরতে রওনা দিয়েছিল। এবার সবকিছুই সোহানের মাথার উপর দিয়ে গেল। এসব কি উল্টাপাল্টা বলছে এরা? সোহান নীলাকে জিজ্ঞেস করলো। নীলা কখন রওনা দিয়েছিল প্রিয়া? নীলা কিছুক্ষণ চুপ করে থেকে সোহানকে বলল, ভাইয়া, হিমছড়ি গিয়ে প্রিয়া বলেছিল রুমে চলে যেতে ইচ্ছে করে। এরপর আমি যখন হিমছড়িতে ওকে খুঁজে পাইনি তখন ভেবেছিলাম ও রুমে চলে এসেছে। ঠিক কয়টা এসেছে সেটা জানি না। নীলার কথা শুনে সোহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কি বলবে, কি করবে সোহান? কোথায় আছে এখন পিয়া? পিয়া যদি কিছু হয়ে যায়? সোহান মাকে বলল, মা, প্রিয়া তোমাদের সাথে ছিল না? হ্যাঁ, আমাদের সাথেই তো ছিল। সোহান বলল, তাহলে যখন খুঁজে পাচ্ছিলে না তখন আমাকে জানাওনি কেন? রোজিনা সুলতানা জানায়, আমি কি জানি প্রিয়াকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না? আমাকে তো সারা বলেছে প্রিয়া নাকি ফিরে এসেছে। সোহান সাথে সাথে হোটেলের রিসেপশনে চলে এলো। এসে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখলো। না, পিয়া তো হোটেলে ফিরে আসেনি। এবার সোহান মা রোজিনা সুলতানাকে কলাতলি দিছে, বাবা শফিউদ্দিন মাসুদকে লাবণী দিছে এবং বোন সারা সুলতানাকে সুগন্ধা দিয়েছে। পিয়াকে খুঁজতে পাঠিয়ে দেয় আর নিজে চলে যায় হিমছড়ি এলাকায়। কোনো এক অজানা দুর্ঘটনার আশঙ্কায় বুক দুরু দুরু কাঁপছে সোহানের। সোহান ভাবছে, কেন এত মানুষ নিয়ে যে হানিমুনে আসতে চাইল পিয়া? এখন যে সব কিছু তার এলোমেলো লাগছে, দম যেন বন্ধ হয়ে আসছে সোহানের। এক এক করে হিমছড়ি এলাকা, কলাতলি বীজ, লাবণী বীজ এবং সুগন্ধা বীজও পিয়াকে খোঁজ করা হলো, কিন্তু কোথাও যে পিয়াকে পাওয়া গেল না। সোহান ফিরে এসেছে সুগন্ধা বীজে। সবাই এখন এখানেই আছে। হয়তো ভয়ঙ্কর কোনো দুঃসংবাদ অপেক্ষা করছিল সোহানের জন্য। বিচে অবস্থানরত পুলিশ এবং ওয়াচ বয়দের সাথে কথা বলেছে সোহান। আজ সকালে জোয়ারের সময় এখানে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সোহান বিস্তারিত জেনে নিচ্ছে সেই দুর্ঘটনার ব্যাপারে। আকাশি ড্রেস পরা মেয়েটি যে আজ একাই এসেছিল বিচে। প্রচন্ড রোদে হালকা আকাশি ড্রেসের কারণে প্রথমে বুঝতে পারেনি ওয়াচ বয়রা। সাগরের রঙের সাথে মেয়েটির ড্রেসের রং যেন মিশে গিয়েছিল। তখন বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জ্বরের কারণে অনেক চেষ্টা করেও মেয়েটিকে আর ফিরিয়ে আনা যায়নি। ক্ষণিকেই সে মেয়ে দূর সমুদ্রে হারিয়ে যায়। সোহান ভাবছে সেও যে ছিল আজ মরণ ঘুমে মগ্ন। সকালে কি ধরনের ড্রেস পরে বের হয়েছিল পিয়া সেটাও জানে না সোহান। গুটি গুটি পায়ে মায়ের কাছে এসে দাঁড়ালো সোহান। কোন স্বরে মাকে জিজ্ঞেস করলো, মা, প্রিয়া কি আজ আকাশি ড্রেস পরে বের হয়েছিল? সোহানের মা রোজিনা সুলতানা জানালো, হ্যাঁ হ্যাঁ, আকাশি ড্রেসই তো পরেছিল। সোহান যেন আর শুনতে পারছে না। সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। সোহান মাসুদ পিয়ম যেন আজ এক জড় পদার্থ হয়ে যাচ্ছে। শুধু একবার করুণ চোখে সাগরের দিকে তাকিয়ে বেলা ভূমিতেই যে আজ লুটিয়ে পড়ল সোহান। হানিমুনে এসে স্ত্রীকে হারাতে হবে এটা স্বপ্নও ভাবিনি সোহান। কি নিষ্ঠুর নিয়তি তার, কি নির্মম এই নিয়তির খেলা। নববধূকে হারাতে হয়েছে মধুর চন্দ্রিমায় এসে। সত্যি কি স্ত্রী মারা গেছে সোহানের? হসপিটালে মাত্রই জ্ঞান ফিরেছে সোহান মাসুদ পিয়মের। পুরো 5 ঘন্টা পর জ্ঞান ফিরল সোহানের। সোহান ভাবছে, সাগর কেন খেলছে আমার সাথে? আমি তো সাগরের বন্ধু নই, আবার নই আমি শত্রুও। তবে কেন আমার সাথেই এই নিষ্ঠুর খেলা? এমন যদি হয় যে সাগরে ভেসে যাওয়া মেয়েটা প্রিয়া ছিল না, এমন যদি হয় ভাসিয়ে নিয়েও সাগর ফিরিয়ে দিয়েছে প্রিয়াকে। স্যালাইন দিয়ে রাখা হয়েছিল সোহানকে। ক্যানুলা খুলে ফেলেছে সোহান।
নিজে চিকিৎসক হয়েও আজ চিকিৎসা নিতে অবহেলা করছে। তার বাবা মা সবাই সোহানকে উঠতে বারণ করছে, কিন্তু আজ যে সোহান কারোর কথা শুনবে না, সে আবার খুঁজবে তার পিয়াকে। সোহান ভাবছে, কেমন শত্রুতা আমার সাগরের সাথে, কেন নিয়ে গেল আমার পিয়াকে, কেন পিয়ার লাশটাও আজ ফেরত দিতে চাইছে না ওই সাগর। সোহান আবার যাবে সাগরের তীরে, ফেরত চাইবে তার পিয়াকে। না হয় আজ সাগরকে অনুরোধ করবে তাকেও যেন দূর সমুদ্রে তার স্ত্রীর কাছে নিয়ে যায়। সঞ্জয় সইতে পারছে না হারানোর বেদনা। পিয়ার বাবা মা এবং ছোট বোন সাদিয়া সুলতানা দিয়া বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার চলে এসেছে। প্রচন্ড হতাশ তারা সোহানের উপর। পিয়ার বাবা সবুজ সুলতান এবং মা হাবিবা সুলতানা আজ কক্সবাজার এসে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পিয়াকে খুঁজে পাওয়া যায়নি। তারাও অনেকটাই নিশ্চিত যে সাগরই নিয়ে গিয়েছে পিয়াকে। তারপরও লাশ দেখতে চায় তারা তাদের নিজ নিজ চোখে। মেয়েকে খুঁজে না পেয়ে ভাগ্নি নীলাকে আর সোহানের পরিবারকে থাকতে দেয়নি পিয়ার বাবা। কখন আবার ভাগ্নি নীলাকেও হারিয়ে ফেলতে হয়। এক আকাশ কালো মেঘ ঘিরে ধরেছে সোহানকে। এই মেঘ হয়তো বৃষ্টি হয়ে নামবে, নয়তো আরো ঘন কালো হয়ে আধারে ঢেকে দেবে সোহানের পুরো জীবনকে। এ কালো মেঘের বাঁধন যে কষ্টের, বেদনার, হতাশার আর হারানোর। মেয়েকে খুঁজে না পেয়ে পিয়ার বাবা মা জিডি করেছে সোহান এবং সোহানের পরিবারের বিরুদ্ধে। পিয়ার বাবা লাশ নিজ চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করতে চাচ্ছেন না যে তার মেয়ে সাগরে ভেসে গিয়েছে। হানিমুনে এসে সোহানের ফ্যামিলির সবাই অক্ষত থাকলো, শুধু তার মেয়েটাই কেন হারিয়ে যাবে। পিয়ার বাবার প্রশ্ন হচ্ছে, কেন তার মেয়ে ফোন রুমে রেখে গেল, কেনই বা সোহান গেল না নববধূর সাথে। কখন পিয়া এসেছিল হিমছড়ি থেকে, কাউকে না বলে কেন হিমছড়ি থেকে চলে এসেছিল, কেমন হয়েছিল যে একই চলে আসতে হলো পিয়াকে। কোনো প্রশ্নের উত্তর পিয়ার বাবার ভালো লাগেনি। সে যে আজ জানতে চায় সব প্রশ্নের উত্তর। তাই সে জিডি করেছে সোহান এবং তার পরিবারের বিরুদ্ধে। একদিকে স্ত্রী হারানোর বেদনা, স্ত্রীকে খুঁজে ফেরার তাড়নায়, অন্যদিকে পুলিশের জবাবদিহিতা। পিয়াকে খুঁজে দেখার কোনো সুযোগই দিচ্ছে না যে আজ পুলিশ। হসপিটাল থেকে বের হওয়ার পরপরই ফোন করে থানায় ইমার্জেন্সি ডেকে আনা হয়েছে সোহানকে। এরপরে ডাকা হয়েছে সোহানের পুরো পরিবারকে। পৃথিবীটা আজ বড়ই নির্মম, বড়ই নিষ্ঠুর আজ এই প্রকৃতি। পিয়াহারা কোনো করুণ হৃদয়ের কানে যে আজ পৃথিবীকে ছুঁতে পারছে না। আজ এতটা নির্মম ঘুমে কেন মগ্ন এই পৃথিবী। সোহানের কাছে ঘুমন্ত মনে হচ্ছে আজ পুরো পৃথিবীকে, কারণ এত করে পুলিশকে বোঝাচ্ছে যে সে আজ সকাল থেকে পিয়া ভেসে যাওয়া পর্যন্ত ঘটনার কিছুই জানে না। কিন্তু পুলিশ যে কিছুই শুনছে না তার কথা। না শুনেও ঘুমের ভান করে আছে আজ পুলিশ। সোহানের প্রশ্ন হচ্ছে, পিয়া ভেসে যাওয়ার সময় সাগর তীরের সব মানুষ কি ঘুমন্ত ছিল? ঘুমন্ত না হলে তারা কেন ধরে রাখতে পারলো না আজ পিয়াকে? পৃথিবীর সব মানুষকে, পুরো পৃথিবীকে ঘুমন্ত মনে হচ্ছে আজ সোহানের। সকালে সে নিজেও যে ঘুমিয়েছিল এই ঘুমন্ত পৃথিবীর মতো, কিন্তু পুলিশও কেন যে আজ ঘুমিয়ে আছে? কেন বিশ্বাস করতে চাচ্ছে না সোহানকে? সোহানের এখন পুলিশের সাহায্য দরকার পিয়াকে আরেকটু ভালো করে খোঁজার জন্য, কিন্তু আজ পুলিশও যে ঘুমন্ত। পুলিশ সোহানকে সাহায্য না করে উল্টো আসামি বানাতে জবাবদিহি করছে। সোহানের পুরো ফ্যামিলিকেও জিজ্ঞেস করা হয়েছে পিয়া কেন চলে এসেছিল সেই ব্যাপারে, কেউ কিছু বলতে পারেনি। দূর সমুদ্র থেকে পিয়ার লাশ ফেরত পাওয়া যাবে কিনা এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না। শেষবারের মতো পিয়ার মুখটাও হয়তো দেখতে পারবে না সোহান এবং পিয়ার অন্যান্য প্রিয়জন। সোহানের আজ ইচ্ছে করছে পাখি হয়ে উড়ে উড়ে দূর সাগরের বুকে পিয়াকে খুঁজে বেড়াতে। রাত 11:30 পর্যন্ত পুলিশি জেরা করেও সোহান এবং সোহানের পরিবারের দোষ না পেয়ে সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে প্রয়োজনে আবার ডাকা হতে পারে এটাও জানিয়ে দিয়েছে। কেউ সাগরে ভেসে গেলে সেখানে যে অন্যের দোষ থাকে না সেটা ভালো করেই জানে পুলিশ। কিন্তু পিয়ার বাবা জিডি করেছে বলেই এত সব জবাবদিহিতা। এই রাতে তীরে দাঁড়িয়ে সাগরের কথা শুনছে সোহান। এত গর্জন করে কি বলতে চায় আজ সাগর? এই গর্জন কি পিয়াকে কেড়ে নেওয়ার, নাকি এই গর্জন সোহানকে দূর সমুদ্রে ডেকে নেওয়ার? পিয়া কি ডাকছে তার প্রিয়কে? সোহানের মনে পড়ে বিয়ের দিন পিয়া বলেছিল, আমি নদী হয়ে এলে আপনি সাগর হয়ে মোহনায় হারাবেন, আমি সাগর হয়ে এলে আপনি আকাশ হয়ে আমায় ভালোবাসবেন। তোর এই সাগর কেন আজ পিয়াকে কেড়ে নিয়েছে? কতটা নিষ্ঠুর হলে নববধূকে কেড়ে নেওয়া যায়? আজকের সকালটা বড়ই উদাস। এই যে একটু শীতল
হাওয়া বয়ে দিয়ে যায়, পরক্ষণে উষ্ণ বাতাস বয়ে যায়। কেন যে এত উদাস হয় এই ফাগুন প্রভাতের হাওয়া? সোহানের মনটাও আজ এই ফাগুন প্রভাতের মতোই উদাস। 1.5 মাস হলো পিয়া মারা গেছে। পিয়া হারানোর ব্যথা নিয়ে যে সোহানকে এগিয়ে যেতে হবে। চিকিৎসক হিসেবে আবার ঢাকা হসপিটালে কাজ শুরু করে দিয়েছে সোহান। কাজের মধ্যেই ডুবে থাকতে চায় এখন। একা থাকতে চেয়ে বড় বেশি খারাপ লাগে সোহানের। এই ডাক্তারি পেশা নিজের একাকিত্বের সঙ্গী হয়েছে, কিন্তু মাঝে মাঝে এই পেশাটাকেই অসহ্য লাগে সোহানের। এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখন তখন ফোন করে রোগের লক্ষণ জানিয়ে পরামর্শ নিতে চায়। সোহান যে কতটা কষ্টে আছে এটা কেন বুঝতে চায় না। এই যে বন্ধু সমীর 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছে, সমীরই বা বুঝবে কি করে? ওর তো আর নববধূ মারা যায়নি। সোহান ভাবছে এসব বন্ধুর ফোন কিছুতেই ধরবে না, যারা বন্ধুর চরম কষ্টের মুহূর্তেও শুধু চিকিৎসা নিতেই ফোন দেয়। এই কষ্টের সময়ও কেন মানুষ সোহানকে বুঝতে চায় না? এই সময়টা যে সোহানের প্রিয় বিয়োগের, এই সময়টা যে বড়ই বেদনার, বড়ই কষ্টের, আর শুধু একাকিত্বের। সকাল থেকে সরকারি হসপিটালে ডিউটি শেষ করে পাশে এসেছে সোহান। ফ্রেশ হয়ে খেতে শুয়ে শুয়ে পিয়ার কথা ভাবছে সোহান। পিয়ার সাথে দেখা হওয়ার প্রথম দিনের কথাই ভাবছে সোহান। সেদিন ছিল সোহানের বোন সারার জন্মদিন। আগের মাসে লন্ডন থেকে ফিরেছিল সোহান। সারার অনার্সের বান্ধবীদেরকে চিনত না সোহান। বোনের জন্মদিন থাকায় সন্ধ্যায় বাড়ি ফিরছিল সোহান। কলিং বেল চাপতেই সোহানের বাসার দরজা খুলে এক অপূর্ব সুন্দরী মোহময়ী সুকন্যা। সোহান জিজ্ঞেস করেছিল, কে আপনি? উত্তরে মেয়েটি বলেছিল, আমি প্রিয়া। আপনি কে? সোহান হেসে বলেছিল, আমি প্রিয়। প্রিয় নাম শুনে সোহানের মুখের উপরই দরজা লাগিয়ে দিয়েছিল পিয়া। পিয়া ভেবেছিল তার নাম শুনেই এই লোক তার নিজের নাম বলছে প্রিয়। এমন অশুভ লোক জীবনে দেখেনি বলে বান্ধবী সারার কাছে নালিশও দিয়েছিল পিয়া। সারা জন্মদিনের মেকআপ নিয়ে ব্যস্ত ছিল বলেই তো পিয়াকে পাঠিয়েছিল দরজা খুলতে, কিন্তু পিয়া যে ওর ভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখে আসবে এটা বুঝতে পারেনি সারা। ওইদিকে কলিং বেল বেজে যাচ্ছিল। ওর মা ব্যস্ত ছিল রান্নাঘরে। সারা দরজা খুলে ওর ভাইকে এবং পিয়াকে পরিচয় করিয়ে দিয়েছিল। পিয়াকে বুঝিয়ে দিয়েছিল সোহান মাসুদ প্রিয় নাম হওয়ার কারণে অনেকে ওর ভাইকে প্রিয় নামে ডাকে। পিয়া যে সেদিন কি লজ্জাটা নাই পেয়েছিল। পিয়া ভেবেছিল ওর নাম পিয়া শুনে সোহান তার নাম প্রিয় বলেছে। তাছাড়া সোহানের বাসে এসে দরজা আটকে সোহানকে বাইরে দাঁড় করিয়ে রাখার জন্য লজ্জা লেগেছিল পিয়ার। সারা যাই বলুক, পিয়ার সন্দেহ কিন্তু মোটেও ভুল ছিল না যে সোহান পিয়ার নাম শুনে নিজের নামটা প্রিয় বলেছিল। কারণ সে রাতেই সোহান সবকিছু বুঝিয়ে দিয়েছিল পিয়াকে। রাতে পিয়াকে গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল সোহানের। সোহান জিজ্ঞেস করেছিল পিয়াকে, কাউকে ভালোবাসেন? পিয়া বলেছিল, হ্যাঁ বাসি। পুরো এক রাতের আধা যেন ঘিরে ধরেছিল সোহানকে। কষ্টের নদী বইতে শুরু করেছিল সোহানের বুকে। নিজেকে সামলে নিয়ে সোহান জিজ্ঞেস করেছিল, কাকে ভালোবাসেন? পিয়া উত্তর দিয়েছিল, আমার নিজেকে। সোহানের বুকে বয়ে যাওয়া কষ্টের নদী যেন মুহূর্তেই মরে গিয়েছিল। এরা যেন জোয়ার হয়ে এসেছিল সোহানের বুকে। সে রাতে শুধু একটি চিরকুট দিয়েছিল সোহান পিয়াকে, আপনি পাহাড় হয়ে এলে আমি মেঘ হয়ে ছুঁইব, ফুল হয়ে এলে আমি হাওয়া হয়ে বইব, চাঁদ হয়ে এলে আমি রাত হয়ে রইব। তবু এই শূন্য জীবনে প্রিয়া আপনাকেই আমি চাইব। এসব কথা ভেবে চোখের পানিতে বুক ভাসছে সোহানের। পুরুষ লোকের কাঁদতে নেই, কিন্তু চোখের জলের এই নদী যে আজ কোনো বাধাই মানতে চাইছে না সোহানের। এই নদী যে আজ শুধু সাগরই হতে চায়। সোহান উঠে রেডি হয়ে গেছে। সন্ধে চেম্বার আছে তার। ধিক ধিক করে গাড়ি চালিয়ে পান্থ পথের চেম্বারে যাচ্ছে সোহান। সোহান ভাবছে, আমার দিন কাটছে বছর হয়ে, আর রাত কাটছে আধার হয়ে। কবে শেষ হবে এই বিনিদ্র রাত? কবে শেষ হবে এই প্রিয়ার প্রতীক্ষার? কবে শেষ হবে এই মরীচিকার আশা? প্রিয়া যে মরে গেছে, সে তো আর আসবে না ফিরে। তবে কেন সোহান অপেক্ষা করছে পিয়ার? সোহানের কেন মনে হয় পিয়া বেঁচে আছে? সোহানের কেন মনে হয় পিয়া ফিরে আসবে? প্রিয় বিয়োগ কেন পাগল করে দিচ্ছে সোহানকে? এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে হসপিটালে এসে চেম্বারে ঢুকে গেছে সোহান। একজন একজন করে রোগী দেখছে। হঠাৎই সোহানের অ্যাসিস্ট্যান্ট আজম এসে সোহানকে বলল, স্যার, আপনার বন্ধু সমীর সাহেব এসেছে।
শোন ভাবছে শালা এখানেও চলে এসেছে, ফোন ধরিনি বলে। শোন আজমকে বলো ওকে একটু অপেক্ষা করতে বলো, বয়স্ক পেশেন্টদের একটু দেখে নেই, তারপরে ওকে আসতে বলো। পুরো 5-5 জন বয়স্ক পেশেন্ট দেখার পর সমীরকে ভেতরে আসতে বলো সোহান। সমীর এসে চিৎকার দিয়ে বলতে শুরু করলো, শালা ফোন ধরস না কেন? তোকে তো মামলা দেওয়া উচিত। সোহান বলো। ডাক্তারের সাথে যোগাযোগ করতে হলে একটু সিরিয়াল তো দিতেই হবে। সমীর এবার রেগে গিয়ে বলো, তোর নিজেরই এবার বউ খুঁজতে সিরিয়াল ধরতে হবে। সোহান বলো, কি বলছি সেসব কিছুই বুঝি না, বউ তো মরেই গেছে, খুঁজতে আবার কোথায় সিরিয়াল দেব? সমীর বলো, শালা বেশি দেরি করে ফেলছিস তুই। জানিস 2 দিন আগে প্রিয়া ভাবি এসেছিল বসুন্ধরায় আমার দোকানে, ওনাকে কথায় কথায় আটকে রেখে এত ফোন দিলাম তোকে, রিসিভই করলি না। সোহান যেন আকাশ থেকে পড়েছে। সত্যি কি পিয়া বেঁচে আছে? তাহলে পিয়া কেন আমার সামনে আসছে না? এসব ভাবতে ভাবতে সোহান এক ল্যাপে উঠে সমীরকে বলো, কি বলছিস দোস্ত, সত্যি প্রিয়াকে দেখেছিস? কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তোর এই পান্থপথের চেম্বার থেকে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্স তো বেশি দূরে না, তোর চেম্বারও ছিল সেদিন, তাই আমি ভাবিকে কথায় কথায় আটকে রেখে তোকে ফোনের উপর ফোন দিচ্ছিলাম। সমীরকে আর কোনো কথা শেষ করতে দিচ্ছিল না সোহান পিয়ম। সোহান জিজ্ঞেস করলো, তুই প্রিয়াকে জিজ্ঞেস করসনি ও কেন এভাবে লুকিয়ে আছে? সমীরের মুখ মলিন হয়ে গেল। সমীর বলল, উনি বলেছে ওনার নাম আশা, আরও বলেছে না উনি নিজে প্রিয়া, না প্রিয়া নামের কারো পরিচিতা। সোহান এবার হুঙ্কার দিয়ে বলল, এইসব আবল তাবল বলতে এসেছিস সেখানে? ইয়ার কি করছিস আমার জীবন নিয়ে? তোর ফোন না ধরেই আমি ঠিক করেছি। সমীর এবার পকেট থেকে ফোন বের করে একটা ভিডিওতে ক্লিক করে বলল, আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই ভিডিও করেছি গোপনে ওই মেয়েটার, এই দেখ ভিডিও। শোন অবাক হয়ে দেখছে, এটা তো সত্যি পিয়া। এই যে মেয়েটার বাম গালে একটা তিল, হ্যাঁ এটা তো পিয়াই। কিন্তু পেছন থেকে একটা মেয়ে এসে পিয়াকে আশা আপু বলে ডাকছে কেন? আর পিয়ার ভয়েসটাই বা এমন শোনাচ্ছে কেন? পিয়ার চুলগুলোই বা এত ছোট হলো কিভাবে? সোয়ানের কাছে যেন সব কিছু অবিশ্বাস্য লাগছে। পিয়া কি নিজেই লুকিয়ে আছে? পিয়া কি তাহলে ফেরারি হয়েছে? কেন ফেরারি হবে পিয়া? পিয়ার সাথে একজন বয়স্ক পুরুষ লোকও আছে ভিডিওতে, যদিও লোকটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পেছন দেখেও বোঝা যাচ্ছিল ওই লোকটা পিয়ার বাবা সবুজ সুলতান নন। কিন্তু পিয়া কেন ওই লোকটাকে বাবা বাবা বলে ডাকছে? লোকটা কি তবে পিয়ার ফ্যামিলির পরিচিত? আর যে মেয়েটা পিয়াকে আশা আপু বলে ডেকেছিল, সে মেয়েটাই আবার কে? এই দুজন লোককে তো সোহান চেনে না, কোনোদিন দেখেওনি। এদেরকে বের করতে পারলে পিয়াকে বের করা সহজ হবে সোহানের। কিন্তু কার কাছ থেকে জানবে এদের পরিচয়? কে সাহায্য করবে সোহানকে? পিয়া সাগরে ভেসে যাবার পর থেকে পিয়ার বাবা মা তো সোহানের সাথে কথাই বলে না। তাহলে উপায়? হ্যাঁ, উপায় হচ্ছে পিয়ার ফুফাতো বোন নীলা। এই নীলা আবার পিয়ার বান্ধবীও হয়, রোজই আসে নীলা সোহানের বাসায় সবার সাথে। পিয়ার মতোই সারা যে বান্ধবী হয় নীলার। কিন্তু বাসে বসে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, সবে সোহানকে পাগল ভাবতে পারে, কারণ সবাই জানে পিয়া সাগরে ভেসে গিয়েছে। তাই সোহান সিদ্ধান্ত নিয়েছে কোনো এক রেস্টুরেন্টে বসে কথা বলবে নীলার সাথে, আর এই ভিডিওটা দেখাবে নীলাকে। ডাক্তার আশরাফ সাহেব তার পরমে আসার ব্যাপারে বসুন্ধরার দোকানের এত কৌতূহল মোটেও পছন্দ করেনি। একজন দোকানি কেন এত প্রশ্ন করবে প্রফেসর ডাক্তার সাহেবের মেয়েকে? সে আর কোনো দুর্ঘটনা চান না তার মেয়ের জীবনে। আশরাফ সাহেব সিদ্ধান্ত নিয়েছেন বড় মেয়ে আশা এবং ছোট মেয়ে আরিশা দুজনকে বোরকা পরাবেন, তাহলে আর আশরাফ সাহেবের মেয়েদেরকে কেউ চিনতে পারবে না। এমনিতেই আশাকে নিয়ে অনেক টেনশন আশরাফ সাহেবের, তার উপর এখন অন্য কোনো মানসিক দখল তিনি দিতে যাচ্ছেন না বড় মেয়েকে। সোহান ভাবছে পিয়ার সাথে দেখা হওয়ার দ্বিতীয় দিনের কথা। বোনের জন্মদিনে পিয়ার সাথে দেখা হওয়ার পরে খুব মিস করছিল সোহান পিয়াকে, কিন্তু ভুল করে প্রথম দিন পিয়ার নাম্বার রাখা হয়ে ওঠেনি সোহানের। এক সন্ধ্যায় মেঘ না চাইতেও যেন বৃষ্টি হয়ে এসেছিল পিয়া সোহানের কাছে। সেদিন সন্ধ্যায় জ্বরে অসুস্থ পিয়াকে নিয়ে মেডিসিনের ডাক্তার ভাই সোহানের চেম্বারে এসেছিল সারা। একরকম জোর করে নিয়ে এসেছিল সারা তার বান্ধবী পিয়াকে। সোহান শুধু পিয়ার বয়স জিজ্ঞেস করেছিল পেশেন্ট ইনফরমেশন লেখার সময়ে।
পিয়ার নাম তো সোহান জানতোই, তাই পিয়াও আর নাম বলেনি। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন বাসে গিয়ে প্রেসক্রিপশন দেখে পিয়া। কারণ পেশেন্টের নাম্বারের জায়গায় লেখা ছিল পিয়া পিয়ম, আর ডাক্তারের পার্সোনাল ফোন নাম্বারটাও ডাক্তার সাহেব লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে। পিয়া ভেবেছিল ভাগ্যিস আমার সাথে আজ এই অসভ্য ডাক্তারের বোন ছিল, নয়তো আরো কি কি করতো আল্লাহ জানে। কিন্তু সেদিন পিয়ার ডাক্তারকে ছাড় দেয়নি। ডাক্তারকে যে সেদিন শিক্ষা দেওয়াই লাগতো পিয়ার কে। সোহান কল রিসিভ করতেই পিয়া শুরু করেছিল। হ্যালো, ডক্টর সোহান বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার পার্সোনাল নাম্বার কোথা থেকে পেলেন? সোহান নিজের নাম্বার পিয়াকে দিয়েছিল, কিন্তু পিয়ার নাম্বার চেয়ে রাখেনি। আর বোন স্যারের কাছেও কখনো পিয়ার নাম্বার চায়নি, কারণ পিয়ার মনোভাব না জেনে সোহান পিয়ার প্রতি নিজের দুর্বলতা ফ্যামিলির কারোর কাছে প্রকাশ করতে চায়নি। সোহান সেদিন ভেবেছিল আমি প্রেসক্রিপশনে যা লিখেছি সেটা দেখে প্রিয়া নিজেই আমাকে কল দিবে, আর তখনই পটিয়ে ফেলতে হবে প্রিয়াকে। পিয়াও মোক্ষম জবাব দিয়ে দিয়েছিল তখন। দৈনিক কতজন মেয়ের প্রেসক্রিপশনে পার্সোনাল ফোন নাম্বার লিখে দেন? হ্যাঁ, এত মেয়েদেরকে ফোন নাম্বার লিখে দিলে কতজনের কথা মনে থাকবে আপনার? এবার সোহানের আর বুঝতে বাকি রইল না যে কে ফোন দিয়েছে। সোহান বলল, শুনুন প্রিয়া, প্রিয়ম এমনিতেই ঘুম কেড়ে নিয়েছেন। এত রাতে কি আবার প্রেম করতে ফোন দিয়েছেন নাকি? আমি তো ভেবেছিলাম একসাথে বিয়েই করে নেব আপনাকে। পিয়া তো পুরো মাথা গরম হয়ে গেছে সোহানের মুখে আবারও পিয়া পিয়ম নাম শুনে। এই অসভ্য ডাক্তার আবার কিনা তাকে বিয়ের কথা বলছে। পিয়া মেজাজ খারাপ করে বলেছে, দেখুন ডাক্তার সাহেব, আপনাকে যেটুকু পছন্দ করতাম বান্ধবীর বড় ভাই হিসেবে, এখন তো দেখছি সেইটুকুও করা যাবে না। পিয়ার কথা শেষ করার আগেই সোহানের কণ্ঠ শোনা গেল। সোহান বলল, কি আপনি আমায় পছন্দ করেন? পিয়া যে কি বলতে কি বলে ফেলেছে সেটা ভেবে লজ্জায় মরে যাচ্ছিল। পিয়া বলেছিল, আমি রাখি। সোহান বলেছিল, আমিও রাখবো, তবে ফোন নয়। পিয়া অবাক হয়ে গিয়েছিল। কি রাখতে চায় সোহান? আর কি আছে রাখার এখন? পিয়া তো ফোন ছাড়া আর কিছু দেখছে না রাখার, ভাবতেও পারছে না আর কি এখন রাখতে পারে সোহান। পিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে বসেছিল, আমি তো ফোন রাখবো, তা আপনি কি রাখবেন ডাক্তার সাহেব? সোহান বলেছিল, আমি আপনাকে রাখবো। আমাকে রাখবেন মানে? হ্যাঁ, আপনাকে রাখবো আমার হৃদয়ে। সাথে সাথে ফোন কেটে দিয়েছিল লজ্জায়। সোহান আবারও ফোন দিয়েছিল সেদিন পিয়াকে। পিয়া তো আসল কথাই বলতে ভুলে গিয়েছিল সোহানকে, কেন ওর নাম পিয়া পিয়ম লিখলো সোহান। সোহানকে তো শিক্ষা দিতেই হতো পিয়ার, তাই পিয়াও আবার ফোন রিসিভ করেছিল। হ্যালো সোহান ভাই। সোহান ভাই? বান্ধবীর বড় ভাইকে তো ভাই ডাকবে। পিয়া ভাবছে এখানে অবাক হওয়ার কি আছে? সোহান ভাই ডাকাতে কেন অবাক হচ্ছে ডাক্তার সাহেব? এর মধ্যে ওপাশ থেকে সোহানের কণ্ঠ শোনা যায়, প্রিয়া, আপনি আমায় প্রিয় ডাকবেন। পিয়া তো লজ্জায় শেষ। ধমক দিতে ফোন রিসিভ করে এখন উল্টো লজ্জা লাগছে পিয়ার। ওইদিকে সোহান কত কিছু বলে দিচ্ছে। পিয়া তো সেই পিয়া পিয়ম নাম লেখার কারণটাও জিজ্ঞেস করতে পারছে না। তবে কি এবারও ছেড়ে দেবে সোহানকে? না, এ হতে পারে না। এবার ডাক্তারকে শিক্ষা দিতেই হবে। কিন্তু আজ কেন সবকিছু গুলিয়ে ফেলছে পিয়া? অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে পিয়া বলেছিল, ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রিয় ভাই ডাকবো। সোহান একদম শোয়া থেকে এক ল্যাপে উঠে দাঁড়িয়ে বলেছিল, খবরদার আমাকে কোনো ভাইটাই ডাকবেন না, আর প্রিয় ভাই তো ডাকবেনই না, শুধু প্রিয় ডাকবেন আমাকে। পিয়া এবার ঠিকই সাহস করে ফেলেছে। বারবার কি ঠকে যাবে নাকি পিয়া? এবার সাহস নেই পিয়া বলেছিল, কেন প্রিয় ডাকবো আপনাকে? সোহানের উত্তর ছিল, কারণ আমি প্রিয় থেকে প্রিয়তম হতে চাই আপনার। পিয়াও খেপেছিল সেই দিন, লজ্জাও পেয়েছিল একটু। কিন্তু পিয়া কি অতটা বোকা নাকি যে লজ্জা ফেলেই প্রকাশ করবে? আর লজ্জা ফেলেই সেটা সোহানকে কেন বুঝতে দেবে? পিয়া ঝাঁঝালো কণ্ঠে বলে দিয়েছিল, এত রাতে এইসব বলতে ফোন দিয়েছেন নাকি ডাক্তার সাহেব? সোহানের উত্তর ছিল স্বাভাবিক, কেন, খুব রোমান্টিক কিছু শুনতে ইচ্ছে করছে নাকি আমার প্রিয়ার? আজ
আজকের এই ফাগুন বিকেলটা খুব সুন্দর। পাশের বাড়িতে একটি মাধবীলতা দেওয়াল পেয়ে উঠে গেছে। বড় সুন্দর দেখতে মাধবীলতায় জড়ানো সেই ফুলগুলো। রেস্টুরেন্টের কাছে গ্লাসের ভিতর থেকে পাশের বাড়ির মাধবীলতা ফুলগুলো দেখছে সোহান। এত সুন্দর মাধবী ফুলগুলো আজ ভালো লাগছে না সোহানের। মাধবীলতার পাশের জারবেরা ফুলের উপরেই যে এখন নজর সোহানের। সোহানের প্রশ্ন, জারবেরা গাছে কেন একটি ডাঁটায় একটি ফুলই হয়? সোহান ভাবছে, এই জারবেরা ফুলও কি তার মতো নিঃসঙ্গ? একটি ডাঁটায় দুটি ফুল কেন হয় না এই জারবেরা গাছে? তবে কি এই ফুলগুলো সোহানের মতো সাথীহারা, প্রিয়হারা? রেস্টুরেন্টে বসে নীলার জন্য অপেক্ষা করছে সোহান। এই নীলাকেও ইদানিং ভালো লাগে না সোহানের। প্রায় প্রতিদিন দুপুরে সোহান যে সময় বাসায় থাকে ওই সময় বাসায় চলে আসে নীলা। সোহানের ফ্যামিলির সবার সাথে লাঞ্চ করা যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে নীলার। এই মেয়েটাকে একটু বেশি নির্লজ্জ মনে হয় সোহানের। এই যে সেদিন বলে ফেলেছে, সোহান ভাই, তোমাকে আমি তোমার ওই প্রিয় নাম ধরে ডাকবো? সোহানের রাগ সেদিন যেন একটু বেশি হয়েছিল। সোহানও বলে দিয়েছিল, প্রিয় নাম তো দূরের কথা, প্রিয় ভাই নামেও কখনো ডাকবে না আমায়। সোহান চরম অবাক হয় এই মেয়েটার ব্যবহারে। এই নীলা কেন তাকে সোহান ভাই তুমি করে বলে? বান্ধবীর বড় ভাই, বান্ধবীর স্বামী অথবা কাজিনের স্বামীকে কেউ তুমি করে বলে? তারপর আজ এই ব্যাহে মেয়েটার সাথে দেখা করতে এসেছে সোহান। সোহানের সন্দেহ ওর বোন সারা হয়তো কারোর সাথে প্রেম করে। সেই প্রেমের ব্যাপারে আলাপ করতে সারা প্রতিদিন দুপুরে বাসায় নিয়ে আসে নীলাকে, অথবা হয়তো নীলাই আসে সারার প্রেমের গল্প শুনতে, বান্ধবীকে প্রেমের সাহায্য করতে। নীলা চলে এসেছে রেস্টুরেন্টে। হ্যালো ডাক্তার সাহেব বলে সোহানের গা ঘেঁষে একটা চেয়ারে বসে পড়ল নীলা। সোহান কিছুটা বিরক্ত হয়ে পড়ল। নীলা, তুমি এভাবে আমার পাশে না বসে টেবিলের ওপাশে আরেকটা চেয়ারে বসো। আমি তোমার সাথে মুখোমুখি কথা বলতে চাই। সোহান মুখোমুখি কথা বলতে চায় শুনে নীলা একদম খুশিতে গদগদ হয়ে টেবিলের ওপাশে মুখোমুখি একটা চেয়ারে গিয়ে বসলো। গোলাপি শাড়ি পরে এসেছে আজ নীলা। পার্লার থেকে ভারী সেজে মনে হয় আজ তো একটা ভূতনি হয়ে এসেছে নীলা। সোহান খাবারের মেনু পছন্দ করে অর্ডার দিতে বলল নীলাকে। অর্ডার শেষে নীলা বেশ অস্থির হয়েই বলল, কি বলবে তুমি সোহান ভাই? সোহান বলল, তোমার একটু সাহায্য লাগবে আমার। নীলা কিছুটা অবাকে সুরে বলল, আমি কিছু বুঝিনি সোহান ভাই। সোহান পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল, আমি তোমাকে একটা ভিডিও দেখাবো, তুমি আমায় বলবে প্রিয়া ছাড়া বাকি মানুষ দুজনকে তুমি চেনো কিনা। নীলা যেন পুরোই অবাক হয়ে গেছে। নীলা বলছে, পিয়ার ভিডিও? পিয়ার ভিডিও কোথা থেকে আসবে? সোহান কিছু না বলে ভিডিও অন করে মোবাইলটা নীলার হাতে দেয়। ভিডিও দেখে নীলা যেন এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই ভিডিও কবে পেয়েছো? কোথায় পেয়েছো? সোহান এসব প্রশ্নের উত্তর না দিয়ে শুধু জানতে চাইলো, এই যে বাকি দুজন মানুষ, এরা কি তোমাদের পরিচিত? এরা কি প্রিয়ার ফ্যামিলির পরিচিত? নীলা বলল, না, এরা কেউ প্রিয়ার ফ্যামিলির পরিচিত না। আর এই মেয়েটা প্রিয়া হতে পারে না, এটা প্রিয়া না। সোহান বলল, কেন প্রিয়া হতে পারে না? নীলা চরম হতাশ হয়ে গিয়ে বলল, প্রিয়া তো সাগরে ভেসে গিয়েছে, ও ফিরে আসলে তো বাসায় আসতো। তাছাড়া এই মেয়েটার নাম তো আশা, এই আশা নামে তো ডাকতো ভিডিওতে আর একটা মেয়ে। একটা হতাশায় ঘিরে ধরেছে সোহানকে। রেস্টুরেন্ট থেকে সোহান ফিরে যাচ্ছে হসপিটালের দিকে। সবকিছুই ধোঁয়াশার মতো লাগছে সোহানের। সোহানের মনে পড়েছে প্রিয়াকে দেওয়া বিয়ের দিনের কথা। প্রিয়া আমার, শুধু হাতে রেখো হাত, সয়ে নেব শত আঘাত, কাটাবো সহস্র বিনিদ্র রাত, তোমায় নিয়ে বুকে নতুন কোনো সুখে, হারাবো দুজনায় নতুন কোনো অজানায়, সেই অজানার পথে যেতে যেতে সাথে আসুক বাধা নামুক আধার, আজ করি না যে ভয় আর নতুন পথ হারাবার, এ পথ যে আজ দুজনার, এ পথ শুধুই তোমার আমার। তবে আজ কেন হারিয়েছে প্রিয়া? হারিয়েছে পথ, যদি হারাতেই হবে তবে কেন প্রিয়কে সাথে নিয়ে গেল না তার প্রিয়া? কেন নিঃসঙ্গ করলো তার প্রিয়কে? আশিফ সাহেবের বড় মেয়ে আশার আজ মন খারাপ। আলমারিতে থাকা ফটো অ্যালবামগুলোর দিকে নজর পড়েছিল আশার। প্রথম অ্যালবামটার সব ছবি দেখেছে আশা, কিন্তু কোনো ছবিতেই বাবা মায়ের সাথে তার ছোটবেলার ছবি নেই। সব ছবি ছোট বোন আরিশার। তবে কি আশিকের ছোটবেলায় ভালোবাসতো না বাবা মা? আশার মন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বাকি অ্যালবামগুলো আর খুলে দেখেইনি।
হয়তো এসব অ্যালবামের ভিতর কোনো অ্যালবাম আছে যেখানে শুধু আশার ছোটবেলার ছবি, আবার এমনও হতে পারে কোনো অ্যালবামই নেই আশার ছোটবেলার। বাবা মা হয়তো ওর কোনো ছবি তুলে রাখেনি ছোটবেলায়। একটা অ্যালবাম দেখে এত বেশি মন খারাপ হয়ে গেছে আশার যে আজ আর কোনো অ্যালবামই দেখবে না। ওইদিকে ডাক্তার আশরাফ সাহেবকে ছোট মেয়ে আরিশা জিজ্ঞেস করছে, বাবা, আমার নাম আরিশা কেন রেখেছো? ডাক্তার আশরাফ সাহেব বলেন, আমার নামের সাথে মিল করে তোর নাম আরিশা রেখেছি রে মা। এবার আশা বলল, তবে কি আমার নামও তোমার সাথে মিল করে রেখেছো বাবা? হ্যাঁ মা, তুই ঠিকই ধরেছিস। এবার আশা অভিমানের সাথে বাবাকে বলল, তাহলে আরিশাকে তোমার মতো ডাক্তার বানাচ্ছ, আমাকে কেন ডাক্তার বানালে না বাবা? মেয়ের প্রশ্ন শুনে মুখ মলিন হয়ে গেছে আশরাফ সাহেবের। এবার আশরাফ সাহেবের স্ত্রী আসমা বেগম ঝটপট উত্তর দিয়ে বলেন, তুই একটু রোগা ছিলি রে আশা, দেখছিস না তোকে কতগুলো করে ওষুধ খাওয়াতে হয় প্রতিদিন, তাই তোকে ডাক্তারির মতো এত কঠিন পড়া পড়ায়নি। মায়ের কথা শুনে নিভে অভিমান কমে গেছে আশার। চাঁদ বিবি রাতে বিদায় নিয়েছে, সুরজ মিয়া সবে উঠি করছে। আজ বসন্ত প্রভাতে উদাস হাওয়া শরীরে যেন দোলা দিয়ে যাচ্ছে। এ দোলা কখনো কখনো হয়তো কারোর মনে গিয়েও লাগে, কিন্তু আশা কি জানে কখনো তার মনে দোলা লেগেছে কিনা? হয়তো কিছু জানে না আশা, হয়তো যেন ভুলে গেছে আজ সবই। তবে আজই বাসন্তী হাওয়ার দোলা যে প্রশান্ত করেছে আশার মনকে। আজ আশরাফ সাহেবের ছোট মেয়ে আরিশার জন্মদিন। এদিন আশা আরিশাকে নিয়ে আশরাফ সাহেব বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিল আরিশার জন্মদিনের জন্য 2 মেয়ের গাউন কিনতে, কিন্তু আশার জন্য কেনা গাউনটা একটু সমস্যা দেখা দিয়েছে। তাই আজ আবার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সমীরের দোকানে আসা যাবে গাউন চেঞ্জ করে আনতে। আজ আশার সাথে মা আসমা বেগম এবং ছোট বোন আরিশা যাচ্ছে। আসমা বেগম 2 মেয়ের জন্য কয়েকটা বোরকাও কিনে নিয়ে আসতে চান আজ। আসমা বেগমকে নিয়ে আশা এবং আরিশা চলে এসেছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সমীরের দোকানে। আশাকে দেখে সমীর সেলসম্যানকে ইশারা করে যেন কথায় কথায় ভুলিয়ে রেখে আস্তে আস্তে গাউন দেখায়। সেলসম্যানরাও সেভাবেই কাজ করে যায়। শোন তার বাবা শফির উদ্দিন মাসুদকে নিয়ে পান্ত পথে নিজের হসপিটালে একজন প্রফেসর ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তারের সাথে বাবার বুকের টিউমার অপারেশনের ব্যাপারে কথা বলছে সোহান। এদিকে সমীর আশাকে বসিয়ে রেখে দোকানের সামনে গিয়ে কলের উপর কল দিয়ে যাচ্ছে সোহানকে। সোহান কোনোভাবে কল রিসিভ করছে না। এবার সোহানকে টেক্সট দিয়ে যাচ্ছে সমীর, কিন্তু টেক্সটের রিপ্লাইও দিচ্ছে না সোহান। আর কতক্ষণ সমীর বসিয়ে রাখবে আশাকে, কিভাবে বসিয়ে রাখবে সেটাও বুঝতে পারছে না সমীর। সমীর এবার উপায়ান্তর না দেখে পান্তপথ হসপিটালের সোহানের বন্ধু ডাক্তার শাহেদকে কল দিয়েছে। ডাক্তার শাহেদ কল রিসিভ করে বলছে, হ্যালো সমীর। হ্যাঁ, তুই কি হসপিটালে শাহেদ? হ্যাঁ, আমি হসপিটালেই। তুই সোহানের কাছে গিয়ে বল যে আজ আবার হারিয়ে যাওয়া প্রিয়া ভাবি এসেছে আমার দোকানে। এখনই সোহানকে পাঠিয়ে দে বসুন্ধরায়। দোস্ত সমীর, তুই কোনো টেনশন করিস না, আমি এখনই ব্যবস্থা করছি। ওকে। আশা তার মা বোনকে নিয়ে গাউন দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে। দোকানদার শুধু কথা পাচ্ছে, কিন্তু এখনো গাউন চেঞ্জ করে দিচ্ছে না। ওরা বুঝতে পারছে না দোকানি কেন এমন করছে। ওইদিকে ডক্টর রাশেদ নিচে চলে এসেছে বসুন্ধরায় সমীরের দোকানে। হ্যালো সমীর। রাশেদ, তুই এখানে এসেছিস কেন? সোহান তোকে পাঠিয়েছে? আরে না, আজ আমি তো আসবো, আজ তো আমারই আসার দিন। বলছিস রাশেদ? তুই চুপ থাক সমীর, আমি এখন প্রিয়াতে ব্যস্ত থাকতে চাই। আশার সামনে গিয়ে শাহেদ কথা শুরু করেছে। হ্যালো প্রিয়া। আশা নিরুত্তর। কেমন আছো? একদম আশার সামনে গিয়ে বলছে শাহেদ, কে আপনি? আমাকে প্রিয়া নামে কেন ডাকছেন? আমার নাম আশা। তোমার নাম আশা? হ্যাঁ, আমি আশা। তুমি আমাকে চিনতে পারছো না প্রিয়া? আমি সোহানের বন্ধু রাশেদ। আরে তোমাদের এঙ্গেজমেন্টের দিন আমি তো সোহানের সাথে গিয়েছিলাম ওর পাত্রী দেখতে। সোহান তো আমার ভয়ে সেদিন সব কাজ মিটিয়ে ফেলেছিল। আমার জীবন তো সেই দিনই নষ্ট হয়ে গিয়েছিল প্রিয়া। এসব কি বলছিস রাশেদ? আমি তো তোকে সোহানের প্রিয় বন্ধু ভেবে কল দিয়েছিলাম। প্রিয় বন্ধু ছিলাম আমি সোহানের, কিন্তু সেই দিন থেকে আমি ওর চিরশত্রু। তোমরা কি শুরু করেছো এইসব? কি সব ফাজলামো শুরু করেছেন আপনারা এখানে? বলো তো সবাই, গাউন চেঞ্জ করা লাগবে না। আরে ফোন নাম্বারটা তো দিয়ে যাবেন। একটা কথাও বলবে না। কে তুমি? কেন দেব আমার মেয়ের ফোন নম্বর? আরে আন্টি, আপনার মেয়েকে আমি পছন্দ করি,
ভালোবাসি আপনার মেয়েকে। চুপ করো বেয়াদব ছেলে। আসমা বেগম মেয়েদেরকে নিয়ে ধানমন্ডির বাসার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু আরিশা ঠিকই দেখেছিল তাদের পেছনে একটি কালো রঙের গাড়ি তাদের গাড়িকে অনুসরণ করছিল। ওইদিকে বাবার অপারেশনের ডেট চূড়ান্ত করে মাত্রই বাবাকে নিয়ে গাড়িতে এসে বসেছে সোহান। গাড়ি স্টার্ট করে পকেট থেকে মোবাইল নিয়ে দেখলো 54টা মিসড কল এবং 6টা টেক্সট এসেছে সমীরের নাম্বার থেকে। টেক্সটগুলো দেখেই সাথে সাথে গাড়ি একপাশে থামিয়ে সমীরকে কল দিল সোহান। কল রিসিভ করে সমীর বলল, হ্যালো সোহান। দোস্ত সমীর, প্রিয়া কি আছে এখনো? প্রিয়া এখন কোথায় দোস্ত? আমি এক্ষুনি আসছি। গোল্লায় গেছে তোর প্রিয়া, তুই এবার বাড়ি চালান দিয়ে খুঁজলেও তোর বউকে আর পাবি না। দোস্ত, আমি এক প্রফেসর ডাক্তারের রুমে ছিলাম রে। ফোন সাইলেন্ট করে বাবার টিউমার অপারেশনের ব্যাপারে কথা বলছিলাম। আমি বুঝতে পারছি না আমার ভাগ্যটা কেন এমন হচ্ছে। আজ এই সময়ে কেন আসতে হলো প্রিয়াকে? দুঃখে হাত দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে বলে সোহান, তোকে না পেয়ে তোর বন্ধু শাহেদকে ফোন দিয়েছিলাম তোকে বসুন্ধরায় পাঠানোর জন্য, কিন্তু শাহেদকে দেখলাম এসেই প্রিয়া ভাবিকে প্রেম নিবেদনের চেষ্টা করছে। শাহেদ মনে হয় প্রিয়া ভাবির পিছনে পিছনে চলেও গেছে ঠিকানা বের করতে। বলিস কি? ও যদি প্রিয়ার পিছু নেয় তবে আমি আর কোনোদিন প্রিয়াকে ফিরে পাবো না। ও আমার আর প্রিয়ার সম্পর্ক নষ্ট করে দেবে। তাই নাকি? তুই জানিস আমার প্রিয় বন্ধু হয়েও এঙ্গেজমেন্টের দিন কি করেছিল? এঙ্গেজমেন্ট করতে গিয়ে কেন আমি সেদিন বিয়ে করে এসেছিলাম জানিস? কি করেছিল রাশেদ? সোহান বলল, এঙ্গেজমেন্টের দিন রাশেদকে নিয়ে গিয়ে। সোহানকে থামিয়ে দিয়ে সমীর আস্তে করে বলল, সোহান ফোন রাখ, রাশেদ আবার আসছে। সোহান ফোন রেখে দিল। সমীর রাশেদকে জিজ্ঞেস করলো, কিরে রাশেদ, আবার ফিরে এলি যে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে। কি হয়েছে? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আজকে প্রিয়াদের গাড়ি ফলো করেছিলাম, হঠাৎ করে একটা বাসের সাথে ওদের গাড়ি ধাক্কা খায় এবং প্রিয়া স্পটেই মারা যায়। তাই নাকি? আমি আসলে সোহানের সাথে কথা বলি না তো, তাই তোর কাছে বলতে এসেছি। তুই একটু কষ্ট করে সোহানকে বলে দিস। রাশেদ বসুন্ধরা থেকে চলে গেছে। সমীর ভাবছে কিভাবে সোহানকে বলবে প্রিয়ার মৃত্যুর কথা। সমীর মনকে অনেকটা শক্ত করে সোহানকে ফোন দিল। সোহান ফোন রিসিভ করেই বলল, হ্যালো সমীর। সমীর কোনো উত্তর দিচ্ছে না। সমীর যে কিভাবে বলবে বুঝতে পারছে না। প্রিয় বন্ধুর স্ত্রী বিয়োগের কথা জানাতে যে সমীরের বুক ফেটে যাচ্ছে। অনেকটা সাহস নিয়ে সমীর বলল, দোস্ত সোহান, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? আশা নামের মেয়েটা একটু আগে মারা গেছে। সোহান চিৎকার দিয়ে বলল, আমি বিশ্বাস করি না। কোথায় মারা গেছে প্রিয়া? বল সমীর বল। আমি শেষবারের মতো দেখতে চাই প্রিয়াকে। আমি জানাজা দিতে চাই প্রিয়ার। এবার সমীর বলল, আমি রাশেদকে জিজ্ঞেস করে তোকে জানাচ্ছি। সমীর রাশেদের ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু রাশেদ ফোন রিসিভ করছে না। ওইদিকে সোহান সমীরকে কল দিয়ে যাচ্ছে, সমীরও কল রিসিভ করছে না। সোহান কোনো উপায়ন্তর না দেখে এবার চিরশত্রু রাশিদকে কল দিয়ে বসলো। সোহানের কল কিন্তু রাশিদ ঠিকই রিসিভ করেছে। রাশিদ বলছে, হ্যালো সোহান। রাশেদ, প্রিয়া কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? সেটা তো বলা যাবে না। ফাইজলামো করছিস? আজ না হয় তোর সাথে ফাজলামই করি। সোহান চিৎকার দিয়ে বলল, মিথ্যা বলছিস কেন রাশেদ? প্রিয়া মরেনি। প্রিয়া মরলে এই তুইও এতটা স্বাভাবিক থাকতে পারতি না। রাশিদ বলল, তোর স্ত্রী মরেই গেছে, এখন কি আর ফিরিয়ে আনতে পারবি? দুইবারের বসুন্ধরার ঘটনায় আশরাফ সাহেবের ফ্যামিলি সবাই বুঝতে পেরেছে যে তারা যাকে আশা নাম দিয়েছে তার অরিজিনাল নাম পিয়া। শুধু পিয়াই বুঝতে পারেনি যে তার নাম আশা না, তার নাম আসলেই পিয়া। যে লোকগুলো বসুন্ধরায় আশাকে পিয়া নামে ডেকেছে তাদের কাউকেই পছন্দ হয়নি আশরাফ সাহেবের ফ্যামিলির। আশরাফ সাহেব যে খুবই বিচক্ষণ লোক। সে আসমা বেগম এবং আরিশাকে বলে দিয়েছে কোনোভাবেই বাইরের কোনো লোকের কাছে স্বীকার করা যাবে না যে আশা কক্সবাজার থেকে তাদের কুড়িয়ে পাওয়া মেয়ে। কারণ আশরাফ সাহেব আগে জানতে চাই বসুন্ধরায় যে লোকগুলো পিয়াকে চিনেছে তারা আসলে কোন পক্ষের লোক। আশাকে যারা খুন করতে চেয়েছে সেই পক্ষের নাকি আশার কোনো প্রিয়জন। আশরাফ সাহেব ভাবছে যতদিন আশার বাবা মা এবং প্রিয়জনের সঠিক পরিচয় না পাওয়া যাবে ততদিন পর্যন্ত আশা যে কুড়িয়ে পাওয়া মেয়ে এটা আশাকে বুঝতে দেওয়া যাবে না। কারণ আশা তো সবকিছুই ভুলে বসে আছে।
এই মুহূর্তে আশাকে কুড়িয়ে পাওয়ার ঘটনা বলে মানসিকভাবে বিপর্যস্ত করা যাবে না। আশিফ সাহেবের চিন্তা হচ্ছে, যারা পিয়াকে খুন করতে চেয়েছিল তারা যদি জানতে পারে যে পিয়া বেঁচে আছে তবে আবারও খুন করতে চাইবে, কারণ পিয়া এখন স্মৃতি হারিয়ে ফেলেও কয়েক বছরের মধ্যে অবশ্যই স্মৃতি ফিরে পাবে। আর তখন হত্যা চেষ্টাকারীদের বিরুদ্ধে সাক্ষী দিলে তাদের অবশ্যই জেল ফাঁসি হবে। এই ভয়েই তারা আবারও পিয়াকে মেরে ফেলতে চাইবে। তবে আশরাফ সাহেবের ফ্যামিলি এটা ঠিকই বোঝে যে পিয়ার হত্যা চেষ্টাকারী জানেন না যে পিয়া বেঁচে আছে, কারণ সে যে পিয়ার মৃত্যু নিশ্চিত হয়েই চলে গিয়েছিল। আরিশা বাবাকে জানিয়েছে যে আজ বসুন্ধরা থেকে আসার সময় একটা কালো গাড়ি নিয়ে সেই রাশেদ নামের লোকটা তাদেরকে ফলো করে বাসে চিনে গেছে। তাছাড়া বসুন্ধরে এই রাশেদের কথা শুনে আরিশা এবং আসমা বেগম বুঝতে পেরেছে যে পিয়ার এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু বিয়ে হয়েছে কিনা এটা তারা বুঝতে পারেনি। তারা এই ব্যাপারটা বোঝার চেষ্টাও করেনি, কারণ সমীরের তাদেরকে বসিয়ে রেখে ফোন নিয়ে লুকোচুরি করা এবং রাশেদের উগ্র কথাবার্তা তাদের পছন্দ হয়নি। তাই তারা কথাও বাড়েনি ওদের সাথে, কারণ যদি ধরা খেয়ে যায় যে আশাই তাদের পরিচিত পিয়া। আশরাফ সাহেবের ফ্যামিলি যে অনেক ভয় আশাকে নিয়ে, তাই তো কুড়িয়ে পাওয়ার পরেও কোনো মিডিয়ার এই মেয়ের ছবি দিয়ে পরিচয় নিশ্চিত হতে নিউজও করেনি আশরাফ সাহেব, কারণ মিডিয়া নিউজ দেখে হয়তো খুনিরা আবার এসে এই মেয়েকে মেরে ফেলতো। তাই তো কুড়িয়ে পেয়ে চোরের মতো মেয়েকে নিয়ে ঢাকা এসে পান্থ পথের নিজের হসপিটালে চিকিৎসা করিয়েছিল আশরাফ সাহেব। এই হসপিটালেই আরেক ডাক্তার সোহান জানতো না যে তার হারানো বউ তার হসপিটালে চিকিৎসা নিচ্ছে। যদিও আশার চিকিৎসার সময়টাই সোহান ছুটি নিয়েছিল স্ত্রীর হারানোর শোকে। আশরাফ সাহেব কিন্তু ঠিকই জানতো যে এই হসপিটালের ডাক্তার সোহানের স্ত্রী কক্সবাজারে গিয়ে সুগন্ধা বীজ থেকে সাগরে ভেসে গিয়েছে, কিন্তু হিমছড়িতে লাশের মতো পড়ে থাকা এই মেয়ে যে ডাক্তার সোহানের স্ত্রী সেটা আশরাফ সাহেব জানেন না, কারণ সোহানের স্ত্রীকে যে চিনতেন না আশরাফ সাহেব। আশরাফ সাহেব হসপিটালের সবার কাছেই বলেছিলেন যে এই মেয়েটা তারই বড় মেয়ে। কক্সবাজারে যে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও হসপিটালে কাউকে বলেননি আশরাফ সাহেব, কারণ ভয় ছিল যদি কোনোভাবে কক্সবাজারের অ্যাক্সিডেন্টের কথা শুনে খুনি টের পেয়ে যায় যে মেয়েটা এখনো বেঁচে আছে। আশরাফ সাহেব তো এই কুড়িয়ে পাওয়া মেয়ের নাম পরিচয় কিছুই জানতেন না। এই কুড়িয়ে পাওয়া মেয়ের নাম তিনি দিয়েছিলেন আশা। আশরাফ সাহেব এবং তার স্ত্রী আশা করেন যে একদিন তারা এই মেয়ের প্রিয়জনকে খুঁজে পাবেন। তাদের আরো আশা যে তারা খুনিদের হাত থেকে বাঁচাতে পারবেন এই মেয়েটাকে। তাই তারা এই কুড়িয়ে পাওয়া মেয়ের নাম দিয়েছিলেন আশা। এখন শুধু অপেক্ষা খুনিদের চোখ এড়িয়ে আশার সঠিক প্রিয়জনকে খুঁজে তাদের মনের আশা পূরণ করা। আশার ছুটি আগামীকাল শেষ হয়ে যাবে। আশা MBBS পড়ছে খুলনা মেডিকেল কলেজে। আশরাফ সাহেবের নিজের দেশের বাড়িও খুলনায়, নিজ জেলা শহর খুলনায় একটা বাড়িও আছে আশরাফ সাহেবের। ধানমন্ডির এই বাসা রাশেদ নামের লোকটা চিনে ফেলায় ডাক্তার আশরাফ সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সপরিবারে খুলনার বাসায় চলে যাবেন 3-4 দিনের মধ্যে, কারণ আশাকে তিনি আরেকবার খুনিদের নজরে পড়তে দিতে চাচ্ছে না। একই হসপিটালের চেম্বার করেও আজ সোহান জানে না যে তার পিয়া এই হসপিটালের এক ডাক্তারের ঘরে আছে কুড়িয়ে পাওয়া মেয়ে হিসাবে। এই হসপিটালেরই আরেক ডাক্তার রাশেদ যে আছে মহা খুশিতে, কারণ সে যে সোহানকে বলেছে পিয়া অ্যাক্সিডেন্টে মরে গেছে। রাশেদের ধারণা পিয়ার মৃত্যু সংবাদ শুনে সোহান আর পিয়াকে খুঁজবে না। এই সুযোগে সোহানকে বোকা বানিয়ে এবার সে পিয়াকে বিয়ে করে ফেলবে। রাশেদও কিন্তু জানেন না যে পিয়া এই হসপিটালের ডাক্তার আশরাফ সাহেবের মেয়ে। আর 3-4 দিন পরই তো পিয়া ঢাকা থেকে খুলনায় চলে যাবে। এতদিন একই শহরে এত কাছাকাছি থেকেও দেখা হলো না সোহান আর পিয়ার। খুলনায় চলে গেলে আর কি কোনোদিন দেখা হবে সোহানের সাথে পিয়ার? স্মৃতি হারিয়ে ফেলা পিয়া তো সোহানকে চিনতেই পারবে না। সোহানও কি বুঝতে পারবে যে আশাই তার পিয়া? পিয়ার যে কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, লম্বা চুলগুলো তো ছোট করে ফেলা হয়েছে পিয়ার। কি করে সোহান চিনবে তার পিয়াকে? আজ আশরাফ সাহেব পান্থপথ হসপিটাল থেকে বিদায় নেবেন। এই কয়েকদিনে বাসার মালামাল গুছিয়ে আশা এবং আসমা বেগম খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আর সে আগে খুলনা মেডিকেল কলেজে চলে গেছে। আজই মালামাল পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা থেকে খুলনায়। আশার নিরাপত্তার জন্য আগামীকালই পুরো ফ্যামিলি খুলনা চলে যাচ্ছে। পান্থপথ হসপিটালে আশরাফ সাহেব আজ শেষবারের মতো চেম্বার করে কনফারেন্স রুম থেকে বিদায় নিচ্ছেন। আশা এবং আসমা বেগম এসে বসে আছেন আশরাফ সাহেবের চেম্বারে। আশরাফ সাহেবকে নিয়ে শেষবারের মতো ঢাকা থেকে কিছু দরকারি জিনিস কিনে নিয়ে যেতে চান তারা।
আশা আজ প্রথমবারের মতো বোরকা পরে এসেছে। প্রথমবার বোরকা পরে কিছুটা এলোমেলো লাগছে আজ আশার। ওদিকে আজ সোহানের বাবার বুকে টিউমার অপারেশন। সোহানের বাবা শফি উদ্দিন মাসুদকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সোহানের ফ্যামিলির সবাই এসেছে হসপিটালে। ফ্যামিলির সবার সাথেও সোহানের মামাতো বোন সায়াও এসেছে। এদিকে বান্ধবী সারার বাবার অপারেশনের কথা শুনে নীলাও এসেছে হসপিটালে। সোহান ফ্যামিলির সবাইকে সান্ত্বনা দিচ্ছে। নিজের চেম্বারে অনুফুলারে হয় সোহান এখানে অপারেশন থিয়েটারের সামনে সবার সাথে অপেক্ষা করছে। সোহানের মা রোজিনা বেগম স্বামীর অপারেশনের চিন্তায় সকাল থেকে কিছুই খাননি। মায়ের জন্য হসপিটালের ক্যান্টিন থেকে খাবার আনতে সোহান নিজেই অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে। কিন্তু মায়ের খাবার বলে কথা, সোহান নিজেও চলে এসেছে ক্যান্টিনে। নিচে দেখে খাবার নিতে চাই মায়ের জন্য। ওইদিকে চেম্বারে বসে থেকে বেশ অধৈর্য লাগছে আশার। আসমা বেগমও বিরক্ত। আশিফ সাহেবের অ্যাসিস্ট্যান্টও আশিফ সাহেবের সাথে চলে গেছে। এই কয়টি দিন মালামাল গোছানোর ঝামেলা করে আশা এবং আসমা বেগম দুজনে বেশ ক্লান্ত। চেম্বারে বসে থেকে ঘুম চলে এসেছে দুজনেরই। ঘুম তাড়াতে হবে তাদের, তাই আশা যাচ্ছে হসপিটালের ক্যান্টিন থেকে 2 কাপ কফি আনতে। সোহান বের হচ্ছে ক্যান্টিন থেকে। সোহানের অ্যাসিস্ট্যান্ট রোজিনা বেগমের জন্য খাবার নিয়ে সোহানের পেছন পেছন আসছে। আশা ঘুমু ঘুমু চোখে ক্যান্টিনে ঢুকতে গিয়ে ধাক্কা খায় সোহানের সাথে। সোহান আশাকে ধরে ফেলে, কিন্তু আশাকে ধরতে গিয়ে কিছুটা পেছনে হেলে পড়ে অ্যাসিস্ট্যান্টের গায়ে ধাক্কা লেগে যায়। আর তখনই অ্যাসিস্ট্যান্টের হাত থেকে খাবারের কিছুটা অ্যাসিস্ট্যান্টের গায়ে মেখে যায়, আর বাকিটা নিচের ফ্লোরে পড়ে যায়। সোহান কিছুটা ধমকে সুরে আশাকে বলে, দেখে চলতে পারেন না? আশা বলে ওঠে, আমি দুঃখিত। আশা বোরকা পরে থাকার কারণে সোহান কিছু বুঝতে পারে না, চিনতেও পারে না। আশা আবারও সরি বলে সেখান থেকে যখন প্রস্থান করছিল, তখনই সোহানের মনে হলো এই চোখ দুটো বেশ পরিচিত। সোহান পেছন থেকে আশাকে ডাক দিল, এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। নাম কি আপনার? আশা ভাবছে বাবুর হসপিটালে এসে খাবার ফেলে অঘটন ঘটিয়েছে। নাম তো বলা যাবে না। অ্যাপ্রন পরা ডাক্তার মানুষ নাম জিজ্ঞেস করেছে। একটু পরে বাবার নাম আর ঠিকানাও জিজ্ঞেস করে বসতে পারে, কিন্তু আশা যে অঘটন ঘটিয়ে ফেলেছে। এখন তো আশার পরিচয় দেওয়া যাবে না। আশার একটা প্রেস্টিজ আছে না? আশা কি অত বোকা নাকি যে নিজের পরিচয় দিয়ে প্রেস্টিজ নষ্ট করবে? আশা একটু বুদ্ধি করে সোহানকে বলে দিল, আমার নাম দিশা। সোহান বলল, ঠিক আছে, আপনি আসুন। আশাও শান্তিতে ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করে দিল। কিন্তু পরক্ষণে সোহানের মনে হলো এই দিশার চোখ দুটো একদম পিয়ার মতো। পিয়া হচ্ছে আবার সেই আশার মতো দেখতে। তবে কি এই দিশা সেই আশার বোন? নামে তো আশার সাথে মিল আছে। সোহান আবার পেছন থেকে ডাক দিল, দিশা শুনুন। আশা বলছে, জি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। দিশা নামের এখানে আর কেউ আছে নাকি? আশা ভীষণ অবাক হয়ে বলছে, কি বলছেন? আমার নাম আবার দিশা হলো কি? বলে আশা জিভে কামড় দিয়েছে। কফি নেওয়ার চিন্তায় একটু আগে যে আশা মিথ্যা নাম বলেছে সেটা একরকম ভুলে যাচ্ছিল। মনে পড়ে যাওয়াতে আশা জিভে কামড় দিয়ে বসেছে। কিন্তু বোরকা হিজাব পরে থাকার কারণে সে জিভে কামড় সোহান দেখতে পায়নি। আশা মনে মনে ভাবছে, কি ভুলটাই না করে ফেলেছিলাম। সেবার নিজেকে সামনে নিয়ে সোহানকে বলল, কিছু বলবেন? আপনার বাসার ঠিকানা, ভাই বোনের নাম জানতে পারি? আশা মনে মনে বলে, আমি যা ভাবছিলাম ঠিক সেটাই হলো। পুরুষ বলে কথা, এখন সব জিজ্ঞেস করতে এসেছে। আশা ভাবছে তারপরও আমার কপাল ভালো যে বাবার নাম জিজ্ঞেস করেনি। বাবার নাম কি আর অন্যের নাম বলা যায়? বাবার নাম বলে যে আশার সাথে তার বাবার প্রেস্টিজও চলে যেত। আশেপাশ সুন্দর করে বেশ বুদ্ধি খাটিয়ে সোহানকে আরো কিছু মিথ্যা বলে দিল। আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ, আর বোনের নাম তিশা। আমার কোনো ভাই নেই। হসপিটালে কি ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ। কি সমস্যা আপনার? আশা ভাবছে, আশা, তোর আজকে খবর আছে রে। এই ডাক্তার তোর পরিচয় বের করেই ছাড়বে। আশা কি বলবে বুঝতে পারছে না। তবে এই পুরুষ ডাক্তারকে তাড়ানোর জন্য আশার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে এলো। এবার যে বিয়াত পুরুষ লোকটাকে আশা তাড়িয়ে ছাড়বে। আশা খুব সুন্দর করে বলে দিল, মেইলি সমস্যা আমার। সোহানও কিছুটা লজ্জা পেল। সোহান শুধু জিজ্ঞেস করলো, একা এসেছেন হসপিটালে নাকি কারোর সাথে এসেছেন? আমি একাই এসেছি। ঠিক আছে, তাহলে আসুন আপনি। আশা আলোর নাম ডাকতে ডাকতে ক্যান্টিনে চলে গেল। সোহানও এসেছে ক্যান্টিনে, কারণ খাবার ফেলে আশা আগেই ক্যান্টিনের অ্যাসিস্ট্যান্টকে ভূত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। ক্যান্টিন থেকে আশা 2 কাপ কফি নিয়ে চলে গেছে। আর সোহানও তার মায়ের খাবারের অর্ডার দিয়েছে।
আশা কফি নিয়ে মায়ের কাছে চলে আসে। আশরাফ সাহেবের কাজ এখনো শেষ হয়নি। আশা এবং আসমা বেগম কফি খেয়ে গাড়িতে গিয়ে বসেছে। কিছুক্ষণ পরে আশরাফ সাহেব চলে আসে। গাড়ি নিয়ে শপিং এ চলে যায় তারা। ওইদিকে সোহানের বাবার অপারেশন সফলভাবে শেষ হয়েছে। সোহান এখন বেশ চিন্তামুক্ত আছে। হঠাৎ করে সোহানের মনে হলো উপরের ক্যান্টিন থেকে সেই দিশা মেয়েটা 2 কাপ কফি নিয়েছে। তার মানে দিশা একা আসেনি, তাহলে মেয়েটা মিথ্যা বলেছে সোহানকে। তবে কি নিজের নাম বোনের নাম এসব মিথ্যা বলেছে মেয়েটা সোহানকে? সোহানের কেন যেন মনে হচ্ছে মেয়েটা মিথ্যাই বলেছে। দিশা নামে ডাকার পরে মেয়েটা কিছুটা চমকেও গিয়েছিল। সোহান ভাবছে তবে কি এই মেয়ে দিশা না, তবে কি এটাই আশা? কিন্তু পিয়া কেন চিনতে পারবে না সোহানকে? সোহানের যেন সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ 1 মাস হলো আশরাফ সাহেব পুরো ফ্যামিলি নিয়ে খুলনায় চলে এসেছেন। আশরাফ সাহেব আশাকে পুরো নিরাপত্তা দিতে চায়, বাঁচিয়ে রাখতে চায় আশাকে। আশরাফ সাহেব জানে না আশা তার ফ্যামিলির কোনোদিন খুঁজে পাবে কিনা। তবে তাড়াহুড়ো করে ফ্যামিলি খুঁজতে গিয়ে আবারও মেয়েকে মৃত্যুর মুখে ফেলে দিতে চান না ডাক্তার আশরাফ সাহেব। সোহানের বাবা অসুস্থ থাকায় সারাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে সোহানের পরিবার। আর সারার গায়ে হলুদ, পছন্দের পাত্র সজীবের সাথে বিয়ে হচ্ছে সারার। সবে অনেক আনন্দ ফুর্তি করছে। সোহানের কোনো কিছুতেই মন নেই। হঠাৎ করে সোহানের মামাতো বোন সায়া এসে সোহানের গালে হলুদ লাগিয়ে দিল। সোহান বেশ বিব্রত হয়েছে সায়ের এহেন দুষ্টুমিতে। সারার বান্ধবী নীলাও এসেছে এই প্রোগ্রামে। সাইকে হলুদ মাখিয়ে দিতে দেখে নীলাও এসে হলুদ লাগিয়েছে সোহানের আরেক গালে। সারার বিয়েতে ঘরে মেয়ের মতো সব কাজ করছে নীলা। নীলার বাবা মা সোহানের বাবা মাকে পরামর্শ দিল নীলাকে সোহানের বউ করে নিতে, কারণ নীলা সোহানকে খুব পছন্দ করে। সোহানের পরিবারের সবাই এই প্রস্তাবে রাজি। সোহানের অনিচ্ছা সত্ত্বেও সবাই সারার এই বিয়ের মধ্যেই সিদ্ধান্ত নেয় যে 2 সপ্তাহ পরে শুক্রবারে নীলার সাথে সোহানের এঙ্গেজমেন্ট হবে। নীলা তো মহা খুশি, কিন্তু সোহানের মামাতো বোন সায়া এতে কেন ক্ষিপ্ত হলো সেটা বোঝা গেল না। সোহান সবাইকে বুঝিয়েছে যে বিয়ে বেঁচে আছে, কিন্তু কেউ সোহানের কথা শুনছে না। সবাই ভাবছে এটা শুধুই সোহানের কল্পনা। সোহান ভাবছে রাশিদ তো বলেছে পিয়া মারা গেছে, তবে কি সত্যি পিয়া মারা গেছে? তবে সেদিন হসপিটালে ওই দিশা মেয়েটা কে ছিল? পিয়া হলে তো সোহানকে চিনতে পারতো। মেয়েটা তো সোহানকে চিনল না। আর আশা মেয়েটাও তো বোরকা পরে না। সোহান আশা যে ভিডিও দেখিয়েছিল সে ভিডিওতে আশা বোরকা পরা ছিল না। তাও হসপিটালে মেয়েটা না আশা আর না পিয়া, তাহলে মেয়েটা কে ছিল? সোহানের যেন সব কিছু এলোমেলো লাগছে। আজ শুক্রবার, বড় নীরব নিস্তব্ধ হয়ে আছে আজকের প্রকৃতিতে আজ হয়তো ঝড় বইছে না, কিন্তু ঝড় বইছে সোহানের মনে। বিকেলে নীলার সাথে সোহানের এঙ্গেজমেন্ট হবে। সোহান অনেক নিষেধ করার পরেও সবাই নীলার সাথে সোহানের বিয়ের বন্দোবস্ত করেছে। সোহান যাচ্ছে জুম্মার নামাজ আদায় করতে। সোহান ভাবছে পিয়ার সাথে তার এঙ্গেজমেন্টের দিনের কথা। সেদিন ফ্যামিলির সবার সাথে বন্ধু রাশিদকেও নিয়ে গিয়েছিল সোহান, কিন্তু পিয়াকে দেখে রাশিদেরও পছন্দ হয়ে যায়। রাশিদ সোহানকে বলেছিল সে পিয়াকে বিয়ে করতে চায়। পিয়াকে ডেকে নিয়ে অনুরোধও করেছিল রাশিদ, কিন্তু রাশিদের উগ্রতা পিয়ার পছন্দ হয়নি। তাছাড়া সোহান কত আশা করে এসেছে এঙ্গেজমেন্ট করতে, সেখানে রাশিদের এমন ব্যবহার মোটেও পছন্দ করেনি পিয়া। রাশিদ একটু উগ্রই, সব কিছু সামনাসামনি এবং স্পষ্ট বলতে পছন্দ করে রাশিদ। কিন্তু পিয়াকে যে রাশিদের পছন্দ হয়ে যাবে এটা স্বপ্নেও ভাবেনি সোহান। শেষ পর্যন্ত পিয়ার বাবা মাকে অনুরোধ করে বসে রাশিদ। সোহান পড়ে গিয়েছিল মহা বিপদে। রাশিদের অবস্থা দেখে নিজেও পিয়াকে বিয়ে করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দিহান হয়ে গিয়েছিল সোহান। বন্ধু রাশিদের কাছ থেকে এমন ইম্যাচিউর ব্যবহার আশা করেনি সোহান। রাশিদ একটু বেশি অস্থির। সেদিন সোহান পিয়ার বাবাকে অনুরোধ করেছিল যে সে ওই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানেই পিয়াকে বিয়ে করতে চায়, কিন্তু পিয়ার বাবা সবুজ সুলতান প্রথমে রাজি হননি। তখন সোহান পিয়ার সাথে কথা বলেছিল, আমি চাচ্ছি আজই বিয়ে করে ফেলবো আপনাকে। এত তাড়াহুড়ো কেন? আমার তো সামনে অনার্স ফাইনাল পরীক্ষা। আপনাকে পরীক্ষার পরেই উঠিয়ে নেব, আজ শুধু বিয়েটা করে যাব। দেখছেন না কি অবস্থা, পরে যদি আপনাকে বিয়ে না করতে পারি। এমন বিয়ে পাগল হয়েছেন কেন আপনি? শুধু বিয়ে পাগল না, বউ পাগলও হয়ে যাব। তার মানে আপনি আসলে একটা পাগল? হ্যাঁ, আর আপনি পাগলের পাল্লায় পড়েছেন।
আপনার বন্ধুটাও একটা পাগল। কেমন বন্ধু নিয়ে এসেছেন যে বন্ধুর বিয়ে ভাঙতে চায়? আসলে আমি বুঝিনি যে রাশেদ আপনাকে পছন্দ করে ফেলবে। চলুন আমরা আজই বিয়ে করে ফেলি, নয়তো পরে আবার রাশেদ সমস্যা করতে পারে। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ে পাগল হয়েছেন ভালো কথা, কিন্তু বউ পাগল মোটেও হওয়া যাবে না। শুধু বউ পাগল হব না, আমি তো বউয়ের আঁচলে থাকবো। তাহলে দেখবেন এই প্রিয়া কিভাবে আঁচল গুটিয়ে রেখেছে। সেদিন সেই অনুষ্ঠানে পিয়ার দুই বান্ধবী ছায়া এবং সোহানের বোন সারা উপস্থিত ছিল, কিন্তু নীলা উপস্থিত ছিল না। আজ সেই নীলার সাথেই এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে সোহানের। জুম্মার নামাজের জন্য মসজিদে ঢুকে গেছে সোহান। বাবা শফিউদ্দিন মাসুদও আছে সোহানের সাথে। নামাজ শেষ হয়ে গিয়েছে। সোহান আজও নামাজের শেষ প্রার্থনায় বিধাতাকে বলেছে, যদি পিয়া বেঁচে থাকে তবে সে যেন এই সোহানেরই হয়। বাবাকে নিয়ে সোহান বের হচ্ছে মসজিদ থেকে। হঠাৎ পিছন থেকে একজন সোহানকে ডাক দিল। ডাক্তার সোহান, এক্সকিউজ মি। ওসি সাহেব, আপনি কক্সবাজার থেকে এখানে পোস্টিং হয়েছে নাকি? হ্যাঁ, আমি আপনাকে অনেকবার কল দিয়েছি, রিসিভ করেননি কেন ডাক্তার সাহেব? আসলে অনেক কল আসে আমার, পেশেন্টরা যখন তখন কল দেয়। তাছাড়া মনও খারাপ ছিল আমার, তাই ম্যাক্সিমাম কলই দেখিনি। তা কেন ফোন দিয়েছিলেন আমাকে? আরে সেদিন আপনার স্ত্রী সাগরে ভেসে যায়নি। যে মেয়েটা ভেসে গিয়েছিল সে একজন চাকমা মেয়ে ছিল। জেলেরা সেই আকাশি ড্রেস পরা মেয়েটার লাশ পেয়েছিল। সে একাই এসেছিল কক্সবাজারে। মেয়েটা প্রেমে কষ্ট পেয়ে একা এসেছিল সাগরের কাছে। তাই নাকি? হ্যাঁ, আমি অনেক কল দিয়েছিলাম ব্যাপারটা আপনাকে জানাতে। আমি দুঃখিত। সোহান ভাবছে তার আসলে এতটা বেখেয়ালি হওয়া উচিত হয়নি। সোহানের সাথে তার বাবা শফিউদ্দিন মাসুদও শুনেছে যে পিয়া সাগরে ভেসে যায়নি। সোহান সাথে সাথে নীলাদের বাসায় ফোন করে জানিয়ে দেয় যে সে এঙ্গেজমেন্ট করবে না নীলার সাথে। ওইদিকে নীলার বাসা থেকে জানানো হয় যে তারা শুধু এঙ্গেজমেন্ট নয়, সোহানকে না জানিয়ে পুরো বিয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে আজ। না জানিয়ে বিয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে শুনে সোহান প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয় এবং সাথে সাথে বিয়ের আয়োজন ভেঙে ফেলার পরামর্শ দেয়। ওইদিকে নীলা সোহানের সাথে দেখা করতে চায়। সোহানের বাবা শফিউদ্দিন মাসুদকে বাসায় চলে যেতে বলে ফোন বন্ধ করে হাঁটতে শুরু করে অন্যদিকে। কোথাও একটু নিরিবিলি বসে থাকতে চায় সোহান। সোহান ভাবছে আজই জানতে পেরেছে যে পিয়া সাগরে ভেসে যায়নি। পিয়া কোথায় আছে, কিভাবে আছে, সে চিন্তায় মরে যাচ্ছি আমি। আর নীলা, তুই এসেছিস আমাকে বিয়ে করতে। সোহান আরও ভাবছে সেই আশা মেয়েটাই কি তাহলে পিয়া? কিন্তু রাশেদ জি বলেছে আশা মরে গেছে। তবে কি সত্যি আশা মরে গেছে? সোহান বিশ্বাস করে না যে আশা মরে গেছে। সোহান ভাবছে হসপিটালে সেই দিশা মেয়েটাই কি তাহলে আশা। 1 মাস পরের ঘটনা। আজ সোহান ঢাকা থেকে খুলনার এক হসপিটালে যাচ্ছে ইমার্জেন্সি প্রয়োজনে। খুলনায় রানিং এয়ারপোর্টে না থাকায় সোহান ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে প্লেনে উঠেছে। যশোর এয়ারপোর্টে নেমে সেখান থেকে গাড়িতে খুলনায় যাবে। এদিকে আসমা বেগম আশাকে নিয়ে ঢাকায় এসেছিল আশার চিকিৎসার প্রয়োজনে। প্লেনে আশা এবং আসমা বেগমের যাবে ঢাকা থেকে যশোর এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারা দুজনও যশোর এয়ারপোর্টে নেমে সেখান থেকে গাড়িতে খুলনায় যাবে। প্লেনে আশার সিট নাম্বার পড়ে যায় সোহানের পাশে। আশা প্লেনে উঠে বসতে গিয়ে পাশের সিটে সোহানকে দেখে মনে মনে বলে, বেয়াদব ডাক্তারের সাথে আবার দেখা হয়ে গেল। আশা নিজের সিটে না বসে মা আসমা বেগমকে সোহানের পাশে বসায় আর নিজে গিয়ে পিছনে আসমা বেগমের সিটে বসে পড়ে। সোহান ঠিকই আশাকে দেখে ফেলে এবং চোখ দেখে বুঝতে পারছে এটাই হসপিটালে সেই দিশা মেয়েটা। সোহানের পাশে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে আশা বেগম আশাকে ডেকে বলে, আশা, আমার ব্যাগটা মাথার উপরে প্লেনের বাংকারে রাখতো। আশা আসমা বেগমের ব্যাগটা বাংকারে রাখে। এদিকে সোহান বুঝতে পারে যে এটাই তাহলে আশা। সেদিন আমাকে এই আশার মিছামিছি দিশা নাম বলে বোকা বানিয়ে গিয়েছিল। সোহান আস্তে আস্তে পাশের সিটে বসা আসমা বেগমের সাথে কথা বলতে শুরু করে। এক এক করে সোহান তার স্ত্রী হারিয়ে যাওয়ার সব ঘটনা আসমা বেগমকে বলে এবং এটাও বলে যে তার পিয়া অনেকটা আশার মতোও ছিল। আশার স্বামীকে খুঁজে পাওয়া গেছে এবং সে দিব্যি তার পাশেই বসে আছে। তার এখন কি করা উচিত? এসব ভেবে আসমা বেগম যেন
এয়ার কন্ডিশন প্লেনের মধ্যেও বসে ঘামতে শুরু করে দিয়েছেন। আসমা বেগম যদিও কোনো কিছু ধরা দিচ্ছে না, সে শুধু শুনে যাচ্ছে সোহানের সব কথা, কিন্তু আশরাফ সাহেবের সাথে আলাপ না করে সে কোনোভাবেই সোহানকে ধরা দেবে না যে এটাই পিয়া। আসমা বেগম এবার সোহানের পরিচয় জানতে চায়। সোহান যখন বলে যে সে পান্থপথ হসপিটালের ডাক্তার, তখন আসমা বেগম বুঝতে পারে যে পান্থপথ হসপিটালেরই এই সেই ডাক্তার যার বউ হারানোর কথা সে আশরাফ সাহেবের কাছে শুনেছে। আসমা বেগম অবাক হয় যে একই হসপিটালে ডাক্তার হওয়া সত্ত্বেও সোহান আর আশরাফ সাহেব জানতো না যে কত বড় গোপন ঘটনা রয়েছে দুজনের মধ্যে। কিছু বুঝতে না দিয়ে আসমা বেগম সোহানকে জিজ্ঞেস করে কোথায় যাবে সে। সোহান বলে যে সে যশোর এয়ারপোর্ট থেকে নেমে খুলনায় যাবে। আসমা বেগম সোহানকে প্রস্তাব দেয় গাড়িতে তাদের সাথে যশোর থেকে খুলনায় যাওয়ার জন্য। সোহানও রাজি হয়ে যায়, কারণ সোহান চায় আশার সম্পর্কে ভালোভাবে জানতে। এদিকে আসমা বেগম একবারও বলেনি যে সে পান্থপথ হসপিটালের ডাক্তার আশরাফ সাহেবের স্ত্রী। এয়ারপোর্ট থেকে বের হয়ে আসমা বেগম ইচ্ছে করে গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে বসে। আসমা বেগম চাচ্ছেন সোহান আর আশা কথা বলুক। গাড়িতে উঠে আসমা বেগম ঘুমের ভান ধরে ঘুমের চেষ্টা করতে থাকে, যেন সোহান আসমা বেগমকে ঘুমন্ত ভেবে আশার সাথে কথা বলতে পারে। কিন্তু সোহান কথা বলতে চাইতে পারে এটা ভেবে আশা ঘুমের চেষ্টা করতে থাকে। আশাকে ঘুমের চেষ্টা করতে দেখে সোহান বলে, আশা, সবাই ঘুমিয়ে পড়লে ড্রাইভারেরও ঘুম চলে আসবে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আসুন আমরা গল্প করি। আশা অবাক হয়ে গেছে, এই লোকটা তার নাম জানলো কিভাবে? সে তো এই লোকটাকে তার নাম দিশা বলেছিল। নিশ্চয়ই মায়ের ভুলের কারণে লোকটা আশার নাম জেনে গেছে। এখন আবার এই লোকটা আশার সাথে গল্প করতে চায়। আশা চরম বিরক্ত হয়ে পড়ল। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার সমস্যা কি? মরে যাওয়ার ভয় পাচ্ছেন নাকি? সোহান ভাবছে এই সুযোগে পিয়ার নামটা বলে দেখি আশা কেমন করে, কোনো পরিবর্তন হয় কিনা আশার মাঝে। এসব ভেবেই সোহান বলে দিল, আরে কি যে বলেন, আমি মরে গেলে আমার প্রিয়া কিন্তু আমাকে খুঁজে পাবে না, তখন প্রিয়ার কি হবে? আশা ভাবছে পিয়া কি লোকটার বউ নাকি গার্লফ্রেন্ড। পিয়া যেই হোক, লোকটা কিন্তু ঠিকই বলেছে যে লোকটা মরে গেলে পিয়ার কি হবে। পিয়ার জন্য একটু মায়া হলো আশার। লোকটার সাথে যতই শত্রুতা থাকুক না কেন, আশা কোনোভাবে লোকটার পিয়ার ক্ষতি করবে না। না জানে একটা মেয়ের ক্ষতি আশা কেন করবে। আশা এবার সোহানের প্রস্তাবে রাজি হয়ে বলল, ঠিক আছে, আপনার প্রিয়ার কোনো ক্ষতি আমি করতে চাই না। আমি এখন ঘুমাবো, আপনার সাথে গল্প করে যাব। পিয়াকে আশা চিনতে পারছে না দেখে সোহান চরম হতাশ হয়। সোহান ভাবে, প্রিয়া কি আশা হয়ে মিথ্যা বলছে? কেন মিথ্যা বলবে প্রিয়া? আর আশা যদি প্রিয়া হতো তবে তো প্রিয়ার বাবা মায়ের সাথেও যোগাযোগ রাখতো। ওর বাবা মায়ের কাছ থেকে তো নিজেকে লুকিয়ে রাখতো না প্রিয়া। তারপরেও আশাকে সোহানের কাছে পিয়ার মতোই মনে হয়। আশার ভয়েসটা অন্যরকম হলেও বন্ধু সমীরের করা ভিডিওতে আগে আশার যে ভয়েস শুনেছে সেই ভয়েসের সাথে এখনকার ভয়েসের সেরকম মিল নেই। এখন ভয়েসটা ভিডিওর সেই আশার ভয়েস আর পিয়ার ভয়েসের মাঝামাঝি। তাছাড়া এই আশা মেয়েটার উচ্চতাও পিয়ার মতোই, আবার বোরকার বাইরে বের হয়ে যাওয়া হাত দুটো পিয়ার মতোই। তাই সোহান ভাবছে আশা সব কিছু সে জানবে, জেনে দেখবে কে এই আশা যাকে সোহানের পিয়া মনে হয়। সোহান আশাকে জিজ্ঞাসা করছে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড? আশার এবার মেজাজটাই খারাপ হয়ে গেছে। আশা ভাবছে আমি যদি নিজেকে আনম্যারিড বলি তবে এই লোক তার পিয়াকে ছেড়ে আবার আমার পিছু নিতে পারে। শুধু শুধু পিয়ার ক্ষতি আশা কেন করবে? আশা পিয়ার কোনো ক্ষতি যেন না হয় সেই চিন্তা করে সোহানকে বলে দিল, আমি আসলে ম্যারিড। সোহান যেন মহা খুশি হয়ে গেল। আশা কিছুই বুঝতে পারছে না সোহানের এত খুশি হওয়ার কারণ কি। তবে কি সোহান আশা ম্যারিড শুনে পরকীয়া করতে চায়? তা না হলে ম্যারিড শুনে খুশি হলো কেন? ওইদিকে সোহান ভাবছে আশাকে স্বামীর নাম জিজ্ঞেস করলে হয়তো সোহানের নামও বলতে পারে। সোহান মহা খুশিতে আশাকে জিজ্ঞেস করলো, আপনার স্বামীর নাম কি? আশা স্বামীর নাম কি বলবে তার কিছুই বুঝতে পারছে না। তবে আশা কি বুদ্ধি কম নাকি? আশা এক তুড়ি মেরে সোহানকে বলে দিয়েছে, আমার স্বামীর নাম আশিক। সোহান ভীষণ হতাশ হয়েছে আশার কথা শুনে। আশা তো মিথ্যা বলতে পেরে মহা খুশি। আশা ভাবছে সে খুবই চালাক। ওইদিকে আসমা বেগম গাড়ি
সামনের সিট থেকে পেছনে মাথা ঘুরিয়ে এনে আশাকে এক ধমক দিয়ে বলেছে, আর একটাও মিথ্যা কথা বলবি না আশা। আসমা বেগমের কথা শুনে সোহান হো হো করে হেসে দিয়েছে। ওইদিকে মিথ্যা ধরা পড়ে যাওয়ায় আশা তো লজ্জায় শেষ। আশা ভাবছে বোরকা পরে ভালোই হয়েছে, লোকটা আমার মুখ চিনতে পারেনি, নয়তো লোকটা আমাকে দেখলেই ভাবতো এই আশা মেয়েটা একটা মিথ্যুক। আশা মনে মনে আজ বোরকাটাকে ধন্যবাদ দিয়ে বলল, ওরে বোরকা, তুই আমারে বাঁচাইলি রে। ওইদিকে আশা মিথ্যা বলেছে শুনে সোহান মজা করে আকাশকে জিজ্ঞেস করছে, ম্যাডামের ছেলে মেয়ে কয়জন জানতে পারি? আশা এবার আর মিথ্যা বলবে না। ওর মাই যেখানে শত্রুতা করে সেখানে মিথ্যা বলে আর বিপদে পড়তে চায় না, কিন্তু আগের মিথ্যার জন্য আশা যে এখন ভীষণ লজ্জা করছে। তাই আশা প্রসঙ্গ পাল্টানোর একটা দারুণ বুদ্ধি বের করে ফেল। আশা খুব মুগ্ধতায় আশ্চর্য হওয়ার ভঙ্গিতে চলন্ত গাড়ি থেকে রাস্তার পাশের বিলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে সোহানকে বলল, দেখেন দেখেন, ওই বিলের কালো ছাগলটাও কি সুন্দর। সোহান সবই বুঝতে পেরেছে। সোহানও আশাকে জিজ্ঞেস করছে, ছেলে মেয়ের পরিবর্তে ছাগল পালতে চান নাকি ম্যাডাম? আশা এত চেষ্টা করলো প্রসঙ্গ এড়ানোর জন্য, কিন্তু ধৈর্যে খেয়েই গেল। মনে মনে লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে ইচ্ছে করছে আশার। সোহান চোখ দেখে বুঝতে পেরেছে যে আশা ভীষণ খেপেছে। সোহান আশাকে জিজ্ঞেস করছে, আপনার চোখ দেখে তো মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করবেন আমার বিরুদ্ধে। আমি কিন্তু আবার যুদ্ধ একদমই পছন্দ করি না। আশা ভাবছে যুদ্ধ আমি লাগাবো না বেটা, তোকে একতরফা পেটাবো আমি। আশা একটু চিন্তা করে সোহানকে বলে দিয়েছে, যুদ্ধ করলে আমি ছোটখাটো কোনো যুদ্ধ করব না, এমন যুদ্ধই করব আমি যেন আপনি আমার প্রিয়ার নামটা ভুলে যান। গাড়ি এখন খুলনায় চলে এসেছে। আসমা বেগম সোহানকে ডেকে বলেছে, তুমি তো বলেছো যে আশাকে তোমার স্ত্রী প্রিয়ার মতো দেখায়। তুমি এক কাজ করতে পারো, প্রিয়ার বাবা মায়ের ফোন নাম্বার আমাকে দিয়ে যাও, আমি ওনাদের কাছ থেকেও একটু জেনে দেখব সত্যি কি প্রিয়া আমার মেয়ের মতো ছিল। সত্যি হলে আমিও প্রিয়াকে খুঁজে দেখব। তাছাড়া তুমি ডাক্তার মানুষ, সারাদিন ব্যস্ত থাকো, ডাক্তাররা তো অনেক সময় ফোনও রিসিভ করে না। প্রিয়াকে কোথাও খুঁজে পেলে তখন যদি তুমি ফোন না রিসিভ করো তবে ওনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেব। সোহান খুশি মনে প্রিয়ার বাবা মায়ের ফোন নাম্বার দিয়ে দেয় আসমা বেগমকে। আসমা বেগমের কৌশলে প্রিয়ার বাবা মায়ের ফোন নাম্বার নিতে পেরে খুব খুশি হয়ে গেছে। গাড়ি থেকে নামার আগে সোহান এক দৃষ্টিতে বোরকা পরা আশার চোখের দিকে তাকিয়েছিল। আশা বেশ বিরক্ত হয়ে যায় সোহানের অবস্থা দেখে। সোহান নিজের ভুল বুঝতে পেরে আশাকে বলে, সরি, আমার চোখে আপনাকে আমার স্ত্রীর মতো মনে হয়, তাই ওভাবে তাকিয়েছিলাম। এইভাবে অন্য মেয়েকে স্ত্রীর মতো মনে করে তাকিয়ে না থেকে বাসায় গিয়ে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন। আমার স্ত্রী নেই। ডিভোর্স হয়ে গেছে? হারিয়ে গেছে। কি বলছেন? হারিয়ে গেছে মানে কি, মারা গেছে? না, হারিয়ে গেছে, ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছি। আশার এবার ভীষণ মায়া হচ্ছে সোহানের জন্য। সোহানের হারিয়ে যাওয়া স্ত্রীর জন্য মায়া হচ্ছে আশার। আশা এতক্ষণে বুঝতে পেরেছে সোহান যে কিছুক্ষণ আগে প্রিয়ার কথা বলেছিল সেই মেয়েটাই সোহানের হারিয়ে যাওয়া স্ত্রী। আশা ভাবছে প্রিয়া এখন কোথায় আছে, কেমন আছে। ভীষণ খারাপ লাগছে আশার এই প্রিয় মেয়েটার জন্য আর প্রিয়ার এই স্বামীর জন্য। আশা চিন্তা করছে প্রিয়ার স্বামী কতটা ভালোবাসতো প্রিয়াকে, যে এই অন্য মেয়ে আশাকে নিজের স্ত্রী মনে করে এভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আশা মনে মনে দোয়া করছে এই লোকটা যেন প্রিয়াকে খুঁজে পায় এবং প্রিয়া যেন হারিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে না করে ফেলে। আশা আরো ভাবছে সে যদি প্রিয়ার স্বামীর মতো একটা ভালো স্বামী পেত। আবার দুঃখ হচ্ছে আশা যে প্রিয়া আগে এই লোকটাকে বিয়ে করে ফেলেছে, নয়তো আশা নিজেই বিয়ে করতো এই লোকটাকে, কারণ লোকটা আজ কতবার এক দৃষ্টিতে তাকিয়েছে আশার দিকে। আশা ভাবছে লোকটা এভাবেই হয়তো প্রিয়াকে চোখে হারাতো। এখন আশা বিয়ের জন্য এমন ছেলে কোথায় পাবে? এসব ভেবে আশা সোহানকে বলল, আমি আসলে দুঃখিত, আমি জানতাম না আপনার স্ত্রী হারিয়ে গিয়েছে। আমি আপনার স্ত্রীকে খোঁজার চেষ্টা করব, খুঁজে পেলে প্রিয়াকে জিজ্ঞেস করব এত ভালো স্বামী রেখে হারিয়ে যেতে হয় নাকি। সোহানকে নামিয়ে দিয়ে পাশে এসে আসমা বেগম স্বামী আশরাফ সাহেবকে সব ঘটনা খুলে বলে। আশরাফ সাহেব সোহানকে ফোন দেয়। একই হসপিটালের ডাক্তার হয় সোহানের কাছে আগে থেকেই আশরাফ সাহেবের নম্বর ছিল।
সোহান খুলনা হসপিটালে ব্যস্ত থাকে, তখন আশরাফ সাহেব কিছুই বলতে পারে না। পরে বিকেলে আশরাফ সাহেব আবারও সোহানকে ফোন দেয়। ততক্ষণে সোহান গাড়িতে করে খুলনা থেকে যশোর এয়ারপোর্টে চলে এসেছে। প্লেনে ওঠার সময় হয়ে গিয়েছে বলে সোহান আশরাফ সাহেবের ফোন কল রিসিভ না করার সিদ্ধান্ত নেয়। সোহান ভাবে ঢাকায় ফিরে ডাক্তার আশরাফ সাহেবকে কল ব্যাক করবে। সোহান এখনও জানে না যে আসমা বেগম এবং তার স্ত্রী আশা আশরাফ সাহেবের ফ্যামিলির লোক। সোহান এটাও জানে না যে আশা তথা পিয়ার কথা জানাতেই আশরাফ সাহেব তাকে দুবার কল দিয়েছে। সোহান সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় ঢাকায় ফিরে আশরাফ সাহেবকে কল দিতে ভুলে যায়। ওইদিকে আসমা বেগম পিয়ার বাবা মাকে ফোন দিতে থাকে। অপরিচিত নম্বর দেখে তাও কল রিসিভ করে না। সারাদিনে আসমা বেগম কম করে হলেও 10 বার পিয়ার মা হাবিবা সুলতানাকে কল দিয়েছে, কিন্তু হাবিবা সুলতানা একবারও কল রিসিভ করেনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে হাবিবা সুলতানার খেয়াল হলো যে একটা নাম্বার থেকে অনেকবার কল এসেছে। হাবিবা সুলতানা সে রাতেই কল ব্যাক করে আসমা বেগমকে। তখন রাত প্রায় 12টা। আসমা বেগম সাথে সাথে ফোন রিসিভ করে, তারপর হ্যালো বলে জিজ্ঞেস করে, আপনি কি প্রিয়ার মা? হ্যাঁ। আপনার মেয়ের কি হয়েছে? আমি জানি না বেঁচে আছে নাকি মরে গেছে। আসমা বেগম পিয়া যে এখন তাদের কাছে আছে সেই ঘটনা বলে হাবিবা সুলতানের কাছে, কিন্তু কোথায় এবং কিভাবে খুঁজে পেয়েছে সেই ঘটনা ফোনে না বলে মুখোমুখি বলার সিদ্ধান্ত জানায়। পিয়ার মা হাবিবা সুলতানা পরের দিনই স্বামী এবং ছোট মেয়েকে নিয়ে খুলনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। আসমা বেগম পিয়ার যত ছবি ভিডিও আছে সব নিয়ে যেতে বলে সাথে করে। ওইদিকে সোহানের সাথে কথা বলতে না পারে পিয়ার মাকে দায়িত্ব দেওয়া হয় সোহানকে জানিয়ে দেওয়ার। আসমা বেগম অনুরোধ করেন সোহানকে যেন বলা হয় তার এক্স কলিগ আশরাফ সাহেবের খুলনার বাসায় পিয়া আছে। তার সোহান যে আশা মেয়েটাকে চিনে সে মেয়েই পিয়া। হাবিবা সুলতানা প্রায় 1 ঘন্টা আসমা বেগমের সাথে কথা বলে। যখন কথা শেষ করে তখন রাত প্রায় 1টা। এত রাতে হাবিবা সুলতানা সোহানকে কল দেয়। সোহান ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে থাকায় কিছুই টের পায় না, কিন্তু ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেলে সোহান মোবাইল হাতে নিয়ে সময় দেখতে গিয়ে দেখে যে পিয়ার বাবা মা অনেকবার কল দিয়েছে। সোহান পুরো অবাক হয়ে যায়, কারণ পিয়া হারানোর পর থেকে শ্বশুর শাশুড়ি আর কখনো সোহানের সাথে যোগাযোগ করেনি। সারার বিয়েতে সোহানের বাবা মাকে দাওয়াত করলেও পিয়ার ফ্যামিলি থেকে কেউ আসেনি। সোহান ভাবছে আজ এত রাতে কেন কল দিয়েছে পিয়ার বাবা মা। সোহান সাথে সাথে কল ব্যাক করে। ওইদিকে পিয়ার বাবা মা এবং বোন কখন পিয়ার সাথে দেখা করার জন্য খুলনার উদ্দেশ্যে রওনা হবে সেই চিন্তায় সারা রাতে একটুও ঘুমায়নি। পিয়ার মা হাবিবা সুলতানার সাথে সাথে সোহানের কল রিসিভ করে। পিয়ার মা হ্যালো বলে সোহানকে জিজ্ঞেস করে, তুমি ডাক্তার আশরাফ সাহেবের সাথে কেন কথা বলনি? না, আমি ব্যস্ত ছিলাম, পরে ভুলে গিয়েছিলাম কল ব্যাক করতে। কেন, কি হয়েছে? আশরাফ সাহেবের বাসায় প্রিয়া আছে, ওনার মেয়ে আশা হয়ে। কি বলছেন? ওই আশাই তাহলে প্রিয়া? এভাবে নিজে যতটুকু জানে তার সবটুকুই সোহানকে খুলে বলে পিয়ার মা। তবে আশরাফ সাহেবের প্ল্যানও সোহানকে জানিয়ে দেওয়া হয় যে পিয়া বেঁচে আছে। এই ঘটনা কাউকে এখনো জানানো যাবে না, কারণ অপরাধীকে চেনার আগে অপরাধী পিয়ার বেঁচে থাকার কথা জেনে ফেলে আবারও পিয়াকে মেরে ফেলতে চাইবে। অপরাধীকে খুঁজে আগে গ্রেপ্তার করতে হবে, তারপর পিয়ার বেঁচে থাকার কথা সবাইকে জানাতে হবে। সোহানও সকালে পিয়ার ফ্যামিলির সাথে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে রওনা দেওয়ার আগেই সোহান আশরাফ সাহেবের সাথে কথা বলে। আশরাফ সাহেব খুবই বিচক্ষণ মানুষ। উনি ফোনে বিস্তারিত ঘটনা সোহানকে জানাতে নারাজ। উনি কোথায় এবং কিভাবে আশাকে পেয়েছে সেটা সামনাসামনি জানানোর আশ্বাস দেন। সোহানকেও বলা হয়েছে পিয়ার সাথে থাকা সোহানের যাবতীয় ছবি মোবাইলে সেভ করে নিয়ে আসতে। সবাই চলে এসেছে আশরাফ সাহেবের খুলনার বাসায়। আশরাফ সাহেব আগেই সবাইকে বলে দিয়েছে এখানে এসে আশাকে আশা নামেই ডাকতে এবং মেহমানের মতোই ব্যবহার করতে আশার সাথে, কারণ আশা এখনও চিকিৎসার মধ্যে আছে। এই অবস্থায় তাকে কোনোভাবেই বলা যাবে না যে সে যাদেরকে বাবা মা ভাবছে তারা আসলে ওর কেউ না। বাসে এসে সবাই পিয়াকে দেখতে চাচ্ছে, কিন্তু পিয়া লাঞ্চ সেরে রুম লক করে ঘুমিয়ে আছে। তাই পিয়ার ঘুম থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হয়। এই ফাঁকে ড্রয়িং রুমে বসে আশরাফ সাহেব আস্তে আস্তে পিয়াকে কিভাবে পেয়েছে সেই আমি ঘটনা আমার বলতে স্ত্রী শুরু করে। আসমা এবং মেয়ে আরিসাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। হোটেল রুম থেকে সকালে বের হয়ে কিছুক্ষণ সুগন্ধা ব্রিজ থেকে তারপরে হিমছড়ি এলাকায় চলে যাই।
আমার মেয়ে আরিসার শখ হলো পাহাড়ের উপরে নিচে সিঁড়িতে সব জায়গায় ছবি তুলবে। সিঁড়ি দিয়ে হিমছড়ি পাহাড়ে উঠতে উঠতে যেমন ছবি তুলেছে, পাহাড়ের উপরে উঠেও তেমন ছবি তুলে যাচ্ছিল। পাহাড় থেকে নামার সময় হঠাৎ করেই মেয়ের শখ হলো পাহাড়ের পেছনের অংশে গিয়েও ছবি তুলবে। কিন্তু আমি বুঝতে পারলাম পাহাড়ের পেছনের দিকটা একটু নিরিবিলি, তাছাড়া দিকটাই যাওয়া কিছুটাই ঝামেলা। কিন্তু মেয়ে আমার নাছোড়বান্দা, ছবি না তুলে সে আসবেই না। আমি ভাবলাম পাহাড়ের পেছনের দিকে কয়েক কদম হেঁটে মেয়েকে বলবো যে এই জায়গাটা নিরাপদ না, তারপরে 2-1টা ছবি তুলে চলে আসবো। পাহাড়ের পেছনের দিকে যেতে শুরু করলাম আমরা। মেয়ে আমার ছবি তুলেই যাচ্ছে, ছবি তুলছে আর মোবাইল হাতে নিয়ে সেই ছবি ঠিক আছে কিনা চেক করছে। ছবি জুম করতে গিয়ে আরিসা দেখলো আকাশি ড্রেস পরা একটা রক্তাক্ত মেয়ের লাশ ওর কয়েকটা ছবির ব্যাকগ্রাউন্ডে এসেছে। সাথে সাথে আমরা 3জন ওই দিকটায় চলে গেলাম। গিয়ে দেখলাম মেয়েটার শরীর গরম এবং তখনও হার্টবিট আছে। আমাদের মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি কেউ হত্যা করে চলে গেছে। তাড়াহুড়ার কারণে হয়তো বুঝতে পারেনি যে মেয়েটার মাথায় এবং গলায় আঘাতের চিহ্ন ছিল। আসমা ওর বোরখা আর আরিসার ওড়না খুলে মেয়েটাকে আপাতমস্তক ঢেকে দেয়, যেন অপরাধীরা দেখলেও বুঝতে না পারে যে মেয়েটা তাদের ভিকটিম। এভাবে ঢেকে সেই মেয়েকে নিয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পথে যেই জিজ্ঞেস করেছে, আমি তাকে বলেছি আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বোরকা পরানো থাকায় হয়তো অপরাধীরা কাছাকাছি থেকে থাকলেও বুঝতে পারেনি যে তাদের ভিকটিমকে আমরা বের করে নিয়ে যাচ্ছি। অপরাধীরা টের পেয়ে যাবে বলে আমি কক্সবাজার শহরের প্রাথমিক চিকিৎসা করাইনি আসার। তবে গাড়িতে বসেই আমি ঢাকা থেকে চট্টগ্রামে হেলিকপ্টার পাঠাতে বলেছি। আর কক্সবাজার শহর থেকে বের হয়ে চট্টগ্রামে আসার পথে একটি উপজেলা হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছি। এরপর চট্টগ্রামে ফিরে হেলিকপ্টারে ঢাকা নিয়ে এসেছি। মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে আশা। ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে গলায় আঘাতের কারণে, এর জন্যই ভয়েস চেঞ্জ হয়ে গেছে ওর। চিকিৎসা চলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সিনিয়র ডক্টর আশরাফ সাহেবকে সোহান জিজ্ঞেস করছে, ঢাকার কোথায় চিকিৎসা করিয়েছিলেন স্যার? প্রান্তপথ হসপিটালে চিকিৎসা করিয়েছি। আপনি জানতেন না যে আমার স্ত্রী হারিয়েছিল কক্সবাজার থেকে? ডাক্তার সোহান, আমি শুনেছিলাম তোমার স্ত্রী সাগরে ভেসে গিয়েছে। আসলে প্রথমে আমরাও ভেবেছিলাম সাগরেই ভেসে গিয়েছে, কারণ ওই একই দিনে সুগন্ধা বিচে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আশাকে যেখানে পাওয়া গিয়েছে সেখানে কোনো মেয়েই একা যাবে না, যেতে পারে না। নিশ্চয়ই কেউ আশাকে সেখানে নিয়ে গিয়েছিল মেরে ফেলার জন্য। তুমি আমাদেরকে জানিয়েছো যে তোমার ফ্যামিলির সদস্যরা তোমাদের দুজনের সাথে হানিমুনে গিয়েছিল। আমি মনে করি এই ঘটনার তোমার ফ্যামিলির কারো হাত আছে। ওইদিকে প্রিয়ার বাবা সবুজ সুলতান সোহানকে বলছে, দেখো সোহান, তোমার ফ্যামিলির কেউ যদি সাহায্য না করতো তবে খুনিরা কিভাবে জানবে যে প্রিয়া তখন হিমচরিতে ছিল? সোহান মাথা নিচু করে ভাবছে তার ফ্যামিলিকে এই ঘটনা ঘটাতে পারে। সোহান আরো ভাবছে, তবে কি আমার বাবা মা প্রিয়াকে মেরে ফেলতে চেয়েছে? ছি ছি, আমি কি ভাবছি? তবে কি আমার বোন সারা করেছে এই কাজ? অসম্ভব, সারা এমন মেয়ে না। তাহলে কি আমার মামাতো বোন ছায়া অপরাধী? ছায়া তো ছোটবেলায় আমাকে পছন্দ করত। সোহানের এসব ভাবনার মাঝে ডাক্তার আশরাফ সাহেব কথা বললেন, অপরাধী যেহেতু তোমাদের পরিবারের মধ্যেই আছে, সেহেতু আমি এখনই আশাকে তোমাদের কাছে ফেরত দেব না। অপরাধী ওদের দেখলে আবারও মেরে ফেলতে চাইবে। যতদিন অপরাধী ধরা না পড়বে ততদিন আশা আমার কাছেই থাকবে। প্রিয়ার বাবা মা যে কোনো সময় খুলনা এসে মেয়েকে দেখে যেতে পারবেন। আর সোহান, তুমিও আমার এখানে এসে বউ দেখে যেতে পারবে। সবাই মেনে নিয়েছে ডাক্তার আশরাফ সাহেবের কথা, কিন্তু আশরাফ সাহেব সোহানকে বলেছে, আশার স্মৃতি ফেরাতে সবচেয়ে বেশি সাহায্য তোমাকেই করতে হবে। কারণ আশার চিকিৎসক বলেছে আশার স্মৃতি ফেরাতে হলে ঘটনা ঠিক আগে যেখানে হয়েছিল ওই সব জায়গায় ওই সব পরিস্থিতিতে নিতে হবে। আশাকে আবার কক্সবাজার নিয়ে যেতে হবে তোমার। ঠিক আছে, কিন্তু সেভাবে কক্সবাজার নেওয়ার আগে তো প্রিয়াকে বোঝাতে হবে যে আমি ওর হাজবেন্ড। সেটা আমাদের উপর ছেড়ে দাও। তোমার কাছে থাকা আশার যাবতীয় ছবি ভিডিও দিয়ে যাবে আমাদেরকে। ঠিক আছে। প্রিয়ার বাবা সবুজ সুলতান আশরাফ সাহেবকে বলেছেন,
আমি আপনাদের ঋণ কিভাবে শোধ করব জানি না, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। সেটা হচ্ছে, দায়িত্ব যেহেতু আপনার হাতে, সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়ার স্মৃতি ফেরাতে হবে। কারণ প্রিয়ার স্মৃতি না ফিরলে অপরাধীকে সেটা জানা কঠিন হবে, নয়তো সোহানের পুরো ফ্যামিলিকে হয়রানি করে অপরাধী বের করতে হবে। এটা ঠিক হবে না। ঠিক আছে। এতক্ষণে পিয়ার মা হাবিবা সুলতানা কথা বলেছেন। তিনি আসমা বেগমকে জিজ্ঞেস করলেন, প্রিয়ার চুলগুলো কেটে ফেলছেন কেন? আসমা বেগম কিছু বলার আগে আশরাফ সাহেব উত্তর দিয়েছেন, মাথার চিকিৎসা ঠিকভাবে করার জন্য চুল কেটে ফেলা হয়েছিল। আশা এতক্ষণ ঘুমিয়েছিল। আশা ঘুম থেকে উঠে এখন ড্রয়িং রুমে চলে এসেছে। প্ল্যান অনুযায়ী সবাই স্বাভাবিক হয়ে আছে, কিন্তু পিয়ার বাবা মা, বোন এবং স্বামী সোয়ানের বুকের ভিতর যে কি হয়ে যাচ্ছে সেটা শুধু তারাই জানে। সোয়ানকে দেখে আশা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আরে আপনি আমাদের বাসায় কিভাবে এলেন? আপনার আব্বা আমার সিনিয়র ডক্টর এবং এক্স কলিগ, তাই আপনার আব্বার কাছে এসেছি। আপনার বউয়ের কোনো খোঁজ পেয়েছেন? ইনশাল্লাহ, মনে হচ্ছে শীঘ্রই খোঁজ পেয়ে যাব। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার বউকে মিলিয়ে দেয়। আপনার দোয়া কবুল হচ্ছে। জানেন, গতকাল আপনার বউ হারানোর ঘটনা শুনে বাসায় এসে আমার অনেক খারাপ লেগেছিল। আপনার প্রিয়ার চিন্তায় রাতে আমার একটুও ঘুম হয়নি। সবার মতে আশরাফ সাহেবকে আশা বলেছে, জানো বাবা, এই লোকটা না বউ হারিয়ে গেছে। ওনার বউটা নাকি একদম আমার মতো ছিল। ঠিক আছে, ওর বউকে খুঁজে বের করা হবে। আশেপার নিজের আপন বাবা মা এবং বোনকে দেখিয়ে আসমা বেগমকে জিজ্ঞেস করলো, মা এরা কারা, কোথা থেকে এসেছে? আসমা বেগম কিছু বলার আগে সোহান বলে দেয়, এরা আমার বাবা মা এবং বোন, ঢাকা থেকে এসেছে। বাবা মাকে সালাম দিয়ে আশা নিজের পরিচয় দেয়। আমি আশা, প্রফেসর ডক্টর আশরাফ সাহেবের বড় মেয়ে আমি। পিয়ার মা হাবিবা সুলতানা চোখের পানি লুকাতে মুহূর্তের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। আশিক ওনার চোখের পানি দেখে ফেলে এবং সাথে সাথে হাবিবা সুলতানার কাছে বসে বলতে শুরু করে, আপনার ছেলের বউয়ের জন্য আমারও খারাপ লাগে। কোথায় কিভা? আশা কথা শেষ করতে পারেনি, তার আগেই হাবিবা সুলতানা হাওমাও করে কেঁদে উঠেছে। আশার এই ধরনের কথা শুনে সবার চোখ পানিতে ছলছল করতে শুরু করে। আশা এই অবস্থা দেখে তাতেই আশাকে ড্রয়িং রুম থেকে ভিতরে নিয়ে যায়। সেদিন সবাই বাসায় ফিরে যাওয়ার সময় আশা পেছন থেকে সোহানকে ডেকে বলেছিল, আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনাকে ফোন দিয়ে আপনার বউ খুঁজে পাওয়ার অগ্রগতি সম্পর্কে জানাবো। সোহান ভেবেছিল পিয়ার সাথে আরো কিছুদিন পরে কথা বলা শুরু করবে, কিন্তু পিয়া নিজে যেহেতু কথা বলতে চাচ্ছে সেহেতু এই সুযোগটা মিস করা যাবে না। সোহানও ফোন নাম্বার দিয়ে গিয়েছিল। এই 15 দিনে আশা রুটিন করে একদিন পর পর সোহানকে ফোন দিয়ে পিয়াকে খুঁজে পেয়েছে কিনা জানতে চেয়েছে, কিন্তু আশা ভাবছে সোহানের সাথে আর কথা বলবে না, কারণ সোহান আশাকে বলেছে, প্রিয়াকে না পেলে সমস্যা নেই, আপনি তো আছেন, আপনাকে আমার বউ করে রাখবো। আশা ভাবছে সোহান এত খারাপ মানুষ, এটা জানলে জীবনেও সোহানকে ফোন দিত না। পিয়ার স্বামীকে আশা কেন বিয়ে করবে? আশা কি এত খারাপ মেয়ে নাকি যে অন্যের সংসার নষ্ট করবে? সোহানকে ইদানিং আশার কাছে লুচ্চেও মনে হয়। এই যে মাঝে মাঝে সোহান আশাকে পিয়া ডেকে ফেলে। সোহান কি আশাকে তার বউ মনে করতে শুরু করেছে নাকি? সোহান বলেছিল প্রতি সপ্তাহে শুক্র শনি এই 2 দিন খুলনায় এসে আশরাফ সাহেবের বাসায় থাকবে আর আস্তে আস্তে পিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করবে। পিয়ার বাবা মায়েরও খুলনায় আসার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় কেউ আসতে পারেনি। গত শুক্রবার হঠাৎ করেই পিয়ার ছোট বোন দিয়া বিষ খেয়ে ফেলেছিল। কে বা কারা যেন দিয়ার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। দিয়া না জেনেই বিষযুক্ত খাবার খেয়ে ফেলেছিল। সোহানের হসপিটালে চিকিৎসা হয়েছিল দিয়ার, তাই অসুস্থ দিয়াকে হসপিটালে রেখে সোহানও আসতে পারেনি খুলনায়। আশরাফ সাহেবের বাসায় এই 15 দিনে আশাকে ওর ছোটবেলার এক এক ছবির পাশাপাশি এবং বাবা মা এবং বোনের সাথে তোলা ছবিও দেখানো হয়েছে। আশা জানতে চেয়েছে সোহানের ফ্যামিলির সাথে তার ছবি কিভাবে হলো। আশরাফ সাহেবের ফ্যামিলি আশাকে বুঝিয়েছে যে একটা গোপন বিষয় আছে যা পরে ওকে জানানো হবে। সোহানের সাথে বিয়ের ছবি এখনও দেখানো হয়নি, কারণ তাহলে আশা একসাথে এতটা মানসিক চাপ নিতে পারবে না। আস্তে আস্তে বিয়ের ছবি দেখানো হবে আশাকে। আজ শুক্রবার। আজ আবার ঢাকা থেকে সবাই এসেছে আশরাফ সাহেবের খুলনার বাসায়। আসমা বেগম এবং আশরাফ সাহেব
সবার সাথে কথা বলছেন। এদিকে পিয়ার ছোট বোন দিয়ার মোবাইল বেঁচে যাচ্ছে। ওর ফুফাতো ভাই নিলয় কল দিয়ে যাচ্ছে। বখাটে মার্কা নিলয়কে দিয়ার একটু পছন্দ হয় না। ইদানিং নিলয়কে আরও বেশি অপছন্দ করে দিয়া, কারণ যখন তখন ফোন দিয়ে জিজ্ঞেস করে, দিয়া তুই কোথায় আছিস, কার সাথে আছিস, কেমন আছিস। কাউকে এত সব প্রশ্নর উত্তর দিতে দিয়ার একদম পছন্দ না। আর নিলয় কেন দিয়ার এত খোঁজ নেবে, এটাও দিয়ার মনে প্রশ্ন জেগেছে। আশা এবং আরিশা চলে এসেছে ড্রয়িং রুমে। এসে দু বোন সবাইকে মুখে সালাম দিয়েছে। পিয়াকে দেখার পরেই পিয়ার মা হাবিবা সুলতানার চোখ ছলছল করে উঠেছে। আশা নিজের মা হাবিবা সুলতানার চোখের পানি দেখে সোহানকে বলেছে, ডাক্তার সোহান, আপনার মা খুব ভালো মানুষ। যখনই আমাকে দেখে তখনই ছেলের বউয়ের কথা মনে করে কেঁদে দেয়। আপনার মাকে আমার পছন্দ হয়েছে। আশার কথা শুনে তার নিজ মা হাবিবা সুলতানার চোখের পানি লুকাতে তাড়াতাড়ি অন্য একটা রুমে চলে গেছে। ওইদিকে সোহান দিয়া আর আরিশাকে ইশারা দিয়েছে পিয়াকে নিয়ে ছাদে চলে আসতে। ওরা দুজন আশাকে নিয়ে ছাদে গেছে। সেখানে গিয়ে ওরা দুজন বাসের মোবাইল রেখে এসেছে। এই অজুহাতে ছাদ থেকে বাসে চলে এসেছে। আশাকে ওরা ছাদে অপেক্ষা করতে বলেছে এবং এটা বলেছে যে ওরা মোবাইল নিয়ে একটু পরে ছাদে চলে আসবে। যাই হোক, সোহান পিয়ার স্মৃতি ফেরাতে খুব বেশি সময় নিতে চায় না। আর পিয়া দিনের পর দিন দূরে থাকুক, এটাও সোহান চায় না। এসব ভাবনা থেকে সোহান মোবাইল থেকে আশাকে তার নিজের এবং পিয়ার একসাথে তোলা পুরনো ছবি দেখাতে শুরু করেছে। ছবি যতই দেখছে আশা ততই অবাক হচ্ছে। আশা ভাবছে এতটা মিল কিভাবে হতে পারে, এটাও কি সম্ভব। মিল পেলেও আশা সোহানকে এটা ধরা দিতে চায় না। তাই সে মোবাইলটা সোহানের হাতে দিয়ে বলেছে, প্রিয়ার সাথে কিন্তু আমার একটা পার্থক্যও আছে। সেটা হলো প্রিয়ার চুল লম্বা ছিল আর আমার চুল ছোট। সোহান মনে মনে ভাবছে, বেশ চালাক তো। কয়েকটা ছবি দেখেই পার্থক্য ধরে ফেলেছে। সোহান কোনোভাবে পিয়াকে আগের ভিডিও দেখাবে না, কারণ ভিডিওতে বর্তমান ভয়েস আর আগের ভয়েসের পার্থক্য বোঝা যাবে। তাই চুল নিয়ে কথা আগাতে চায় সোহান। এসব ভেবেই সোহান আশাকে বলছে, শোনো প্রিয়া, চুল কিন্তু কেটেও ফেলা যায়। তুমি হয়তো স্বামীর কাছে লুকিয়ে থাকতে চালাকি করে চুল কেটে ফেলছো। সোহান আশাকে পিয়া বানাতে চাচ্ছে বলে আশার ভীষণ রাগ হলো। শুধু কি পিয়া বানাতে চেয়ে ক্লান্ত হয়েছে সোহান, আবার নিজেকে স্বামী দাবি করছে সোহান। আশা কেন নিজেকে স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখবে? আশা কি স্বামী আছে নাকি? স্বামী ছিল আশার মতো চেহারার মেয়ের পিয়ার। আশা এখন সোহানকে খুবই খারাপ ভাবছে। আশা ভাবছে পিয়া হারিয়ে গিয়ে ভালোই করেছে। এমন একটা বাজে লোকের বউ হয়ে থাকার কোনো মানেই হয় না। ওইদিকে সোহান ভাবলো, একবার সত্যি কথাটা বলেই দেখি কেমন করে এমি। সোহান এখনও তাদের বিয়ের ছবি দেখেনি আশাকে। এবার সোহান বিয়ের ছবি বের করে দেখিয়ে বলল, এই যে ছবি দেখো, আমাদের দুজনের বিয়ের ছবি। আশা মনে মনে ভাবছে নিজের বউকে খুঁজে না পেয়ে এখন আমাকে বউ বানানোর চিন্তা করছে লোকটা। এই লোকটাকে আশা ভালো মানুষ ভেবেছিল, মনে করেছিল লোকটা বউকে অনেক ভালোবাসে। আসলে সব মিথ্যা। লোকটা আমার সাথে ভাব করার জন্য এসব চালাকি করেছে। আশা ভাবছে লোকটা আমার দিকে কুনজর দিচ্ছে, তাই আশা একটু ভেবে পড়ল। আপনি কিন্তু বলেছেন চুল কেটেও ফেলা যায়। ধরে নিলাম আমিই ছিলাম প্রিয়া আর আমার চুল কেটে ফেলা হয়েছিল। আপনি যদি আমাকে সেই কেটে ফেলা চুলগুলো এনে দেখাতে পারেন এবং সেই চুল যদি আমার এই চুলের সাথে মিলে যায়, তবেই ভাববো যে আমি প্রিয়া। শনকে এটা বলে আশা নিচে চলে এসেছে। আশা ভাবছে এই ডাক্তার জীবনে কোনোদিন চুল আনতে পারবে না, আর ওকে প্রিয়াও বানাতে পারবে না। নিচে সে বাবা আশরাফ সাহেবকে সবার মধ্যে আশা বলে দিয়েছে এই বেয়াদব ডাক্তার শনকে যেন আর বাসে আসতে না দেওয়া হয়। আশা বাবা মাকে আরও বলে দিয়েছে এই ডাক্তার তার দিকে কোন নজর দেয়, তাকে নিজের বউ ভাবতে চায়। যাই হোক, সোহান পড়েছে মহা চিন্তায়। লম্বা চুলের ব্যবস্থা যদিও করা যাবে, কিন্তু সেই চুল তো আর আশার চুলের সাথে মিলবে না। কি করা যায় তাহলে? সোহান কোনোভাবেই কিছু বুঝে উঠতে পারছে না। সোহানকে চিন্তিত দেখে আরিশা জিজ্ঞেস করছে, আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন ভাইয়া? সোহান আরিশাকে সব খুলে বলল। আরিশা মুচকি হাসি দিয়ে চলে গেল। একটু পরে আসমা বেগম একটা বক্স এনে সোহানের হাতে দিয়ে বলছে, আশার কেটে ফেলা চুলগুলো আমরা রেখে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম ভবিষ্যতে আশার স্মৃতি ফেরাতে এই চুলগুলো কাজে লাগতে পারে। সোহান আজ মহা খুশি। খুশির বাঁধ ভেঙেছে সোহানের।
সবাই আজ প্রমাণ নিয়ে রেডি হয়ে অপেক্ষা করছে আসার জন্য। আশাকে সবার মাঝেই ডেকে আনা হলো। সোহান পিছনে লুকিয়ে রাখা চুলের বক্স আশার হাতে দিল এবং বলল, এবার দেখুন তো আপনি প্রিয়া কিনা। আশা চুলগুলো নিজের মাথার উপর থেকে ধরে মাপ দিয়ে দেখলো যে এই চুলগুলোর দৈর্ঘ্য সেই ছবিতে থাকা প্রিয়ার চুলের দৈর্ঘ্য প্রায় কাছাকাছি। কিন্তু এত সহজে আশা বিশ্বাস করবে না যে আশা নিজেই এই কুনজর দেওয়া পেয়াদব ডাক্তারের বউ। আশা এক দৌড়ে রুমে গিয়ে একটা কাঁচি নিয়ে এলো। কাঁচি দিয়ে নিজের মাথা থেকে কয়েক গোছা রেশমি চুল কেটে ফেলো এবং সোহানের বক্সের চুলের সাথে মিলিয়ে দেখলো অবিকল একই ধরনের চুল। তারপরও আশার মনে হচ্ছে এই ডাক্তার কোনোভাবে ডাক্তারি বুদ্ধি খাটাচ্ছে তার উপর। আশার বাবা মাকে বলল, এই ডাক্তার সোহান আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে, ওনাকে এখনই বাসা থেকে বের করে দাও। ওইদিকে সোহান আশাকে বলছে, এমন কিন্তু কথা ছিল না। হেরে গিয়ে আমাকে খেলার মাঠ থেকে বের করে দেয়া করছো কেন? চেহারা আর চুলের মিল থাকার কারণে আশা কি এই বেয়াদব ডাক্তারের বউ হয়ে যাবে নাকি? আশা ভাবছে কি বুদ্ধি করা যায়, কিন্তু আশার ভাবনা শেষ করার আগেই মুখ খুলেন আশার বাবা মা। আশরাফ সাহেব এবং আসমা বেগম এক এক করে আশাকে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। কিভাবে কক্সবাজার থেকে তাকে খুঁজে পেয়েছে, কি চিকিৎসা হচ্ছে, সবই খুলে বলেছে। এটাও বলেছে যে আশার স্মৃতি নষ্ট হয়ে গেছে, ভয়েস নষ্ট হয়ে গেছে। সামনে বসে থাকা দম্পতি যে আশার বাবা মা এবং দেয়া মেয়েটা যে আশার বোন, এটাও বলেছে। সোহানের সাথে কি সম্পর্ক সে কথাও আশার কাছে বলেছে ছোট্ট বোন আরিশা। আশা আজ খুব কাছে, আজ তার কিছু বিশ্বাস হচ্ছে না। আশার সন্দেহ হচ্ছে এই ডাক্তার কোনোভাবে তার বাবা মাকে হাত করে ফেলেছে। আশা চিৎকার দিয়ে বাবা মাকে বলল, ডাক্তার সোহানের কাছে থাকা চুলগুলো ছাড়া আর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে যে আমি প্রিয়া? এবার ডাক্তার আশরাফ সাহেব কক্সবাজার শহরের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করা আশার প্রাথমিক চিকিৎসার প্রেসক্রিপশনের তারিখ দেখালো। এবার পিয়ার বাবা সবুজ সুলতান ওই একই দিনে পিয়াকে খুঁজে না পেয়ে কক্সবাজারে বিচ সংশ্লিষ্ট থানায় করা জিডি এর কপি মোবাইল ফোন থেকে আশাকে দেখালো। জিডি করার তারিখ এবং প্রাথমিক চিকিৎসার প্রেসক্রিপশনের তারিখ একই হয় আশা কিছুটা বিশ্বাস করলো যে সে নিজেই হয়তো পিয়া। কিন্তু তারপরও আশার মনে অনেক প্রশ্ন আছে। আশা তার বাবা আশরাফ সাহেবকে জিজ্ঞেস করলো, আমার যে স্মৃতি হারিয়ে গিয়েছে তার প্রমাণ কি? আশরাফ সাহেব পাশে রাখা আরেকটা রিপোর্ট বের করে আশার হাতে দিল। আশা রিপোর্ট দেখছে আর চোখ থেকে পানি ঝরছে। আশা দেখছে রিপোর্টে উল্লেখ আছে যে তার স্মৃতি নষ্ট হয়েছে। আশা রিপোর্ট পাশে রেখে দিয়েছে। আশা জিজ্ঞেস করছে, আমার অ্যাক্সিডেন্ট করা অবস্থার কোনো ছবি আছে? আশরাফ সাহেব কিছু বলার আগে আরিশা তার মোবাইল থেকে ছবি বের করে দিয়েছে। আশাকে দেখাচ্ছে পাহাড়ের পাদদেশে তোলা সেই ছবিগুলো, যে ছবিগুলো জুম করতে গিয়ে আশাকে লাশের মতো পড়ে থাকতে দেখেছিল। আশা দেখছে যে ছবিগুলোতে আশার পেছনে লাশের মতো সে পড়ে আছে। প্রতিটি ছবিতেই আশা দেখছে যে সে লম্বা চুলাওলা পিয়া মেয়েটার মাথা এবং গলা রক্তাক্ত। আশা এবার একদম চুপ হয়ে আছে, কিছুই বলছে না আশা, কিন্তু চোখ থেকে পানি ঝরে যাচ্ছে আশার। আশার প্রশ্ন কেন এমন হলো? আশা ভাবছে সে কি কোনো অপরাধ করেছিল যার জন্য মানুষ তাকে মেরে ফেলতে চাইলো। আশার আবার সন্দেহ হলো। আশা আরিশাকে ডেকে পাহাড়ের পাদদেশে তোলা সেই ছবিগুলো আবার দেখতে চাইলো। আশা আবারও ছবি দেখতে দিয়েছে আশাকে। আশা দেখলো জিডি এর তারিখ, সেই ছবি তোলার তারিখ এবং প্রাথমিক চিকিৎসার প্রেসক্রিপশনের তারিখ সব একই তারিখ। আশা এবার পুরোপুরি বিশ্বাস করলো যে সে নিজেই পিয়া। কিন্তু আশার মনে এখনো তার স্বামী এবং বাবা মার বোনের প্রতি কোনো টান হচ্ছে না। কিন্তু আশার যে তাদের সাথে থাকা কোনো স্মৃতি আজ মনে নেই। পিয়াকে নিয়ে সবে কক্সবাজার যাবে। আশরাফ সাহেবের ফ্যামিলি যাবে, পিয়ার ফ্যামিলি যাবে এবং সোহানও যাবে। খুলনা থেকে কক্সবাজার অনেক দূরে হওয়ায় সবাই প্লেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে খুলনায় এসে পিয়া দুজনের সাথে বন্ধুত্ব তৈরি করেছিল। একজনের নাম রিয়া, আরেকজনের নাম শাম্মী। ওরা খুলনার ভার্সিটিতে পড়ে। রিয়ার বাড়ি খুলনায় আর শাম্মীর নিজের বাড়ি যশোরের সারসায়। আশা কিছুদিনের জন্য চলে যাবে শুনে রিয়া এবং শাম্মী দুপুরে এসেছিল আশার সাথে দেখা করতে। অনেক গল্প করেছে আজ ওরা তিনজন। পিয়াকে নিয়ে খুলনা থেকে প্রথমে গাড়িতে করে যশোর এয়ারপোর্টে আসা হয়েছে। যশোর এয়ারপোর্ট থেকে বিকেলের ফ্লাইটে সবাই প্রথমে ঢাকা এয়ারপোর্টে চলে এলো।
এরপর ঢাকা এয়ারপোর্ট থেকে পরবর্তী ফ্লাইটে কক্সবাজার চলে এসেছে। সন্ধ্যায় কক্সবাজার এয়ারপোর্টে নেমে সবাই হোটেলে চলে আসছে। হোটেল আগে থেকেই বুক ছিল। আশা ডাক্তার বলেছিল ঘটনার আগে যে হোটেলে ছিল ঠিক ওই হোটেলের ওই ধরনের রুমেই থাকতে। শোনো, হানিমুনে এসে যে হোটেলে বুক করেছিল ওই হোটেলেরই রুম নিয়েছে। হারিয়ে যাওয়ার পর আজই প্রথম সোহান এবং পিয়াকে একই রুমে থাকতে দেওয়া হয়েছে। সোহান ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। পিয়া বেশ নার্ভাস আজ। রুমে বসে লজ্জায় দ্বিধায় মরে যাচ্ছে পিয়া। পিয়ার ইচ্ছে করছে রুম থেকে দৌড়ে বের হয়ে যাবে, কিন্তু সোহান কি ভাববে আর বাকি সবাই কি ভাববে এই টেনশনে পিয়া রুম থেকে বের হয়ে যেতে পারছে না। কিন্তু পিয়ার তো আগের কথা কিছুই মনে পড়ছে না। পিয়া ভাবছে হোক সোহান তার স্বামী, তারপরও আজ সোহানের সাথে একই রুমে থাকতে তার ভয় লাগছে। পিয়ার মনে প্রশ্ন, হারিয়ে যাওয়ার আগে সোহানের সাথে তার সম্পর্ক কেমন ছিল, খুব কি ভালোবাসা ছিল তাদের মাঝে। এসব ভাবনার মাঝে সোহান ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। সোহান এবার পিয়াকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলেছে। পিয়াও ফ্রেশ হতে চলে গেছে। এদিকে সোহান হোটেল রুমের ইলেকট্রিক কেটলিতে পানি গরম করেছে। কাপে পানি নিয়ে টি ব্যাগ দিয়ে 2 কাপ চা রেডি করেছে। পিয়া চলে এসেছে ওয়াশরুম থেকে। সোহান পিয়াকে ডাকছে। বারান্দায় বসে দুজন দূর থেকে রাতের সাগর দেখবে। পিয়া চায়ের কাপ হাতে সোহানের কাছে এসে বসেছে। পিয়ার হাতের চায়ের কাপও কাঁপছে, সেই সাথে পিয়াও কাঁপছে। সোহান এই অবস্থা থেকে মুচকি হাসি দিয়ে পিয়াকে পাশে প্লাস্টিকের চেয়ারে বসতে বলল। আজ আর পিয়া আগের মতো চঞ্চল নেই। চঞ্চল সেই আশা মেয়েটাকেও আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক অজানা চিন্তায় পিয়া আশা দুজনে যেন হারিয়ে গিয়েছে। পিয়া সোহানের সামনে এসে লজ্জায় মরে যাচ্ছে। এই অবস্থা দেখে সোহান পিয়াকে বলছে, এত লজ্জা পাওয়ার কি দরকার, আমরা দুজনই তো। পিয়া কিছু বলছে না, মাথা নিচু করে চা হাতে বসে আছে। সোহান আবার কথা বলছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতে ধরে রাখবে নাকি? না মানে এখনই খাবো। পিয়া ভাবছে এবার কথা না বলেই নয়। পিয়া মনে মনে বলছে, বউ আবার হারে কিভাবে? জামাই যদি বউয়ের খেয়াল না করে তাহলে বউয়ের হারিয়ে যাওয়াই উচিত। পিয়া এবার সোহানকে বলে দিয়েছে, বউ কি হারিয়ে ফেলার জিনিস নাকি? হানিমুনে এসেও নিশ্চয়ই বউয়ের খেয়াল রাখেননি। আসলে আমারই ভুল ছিল, একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেবার আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায়। এবার কিন্তু আর ভুল করব না। মানে? এবার হানিমুন করেই যাব। আগে বউয়ের খেয়াল রাখার ট্রেনিং করুন, তারপরেই না হয় হানিমুনের চিন্তা করবেন। এত কঠিন বউ আমার লাগবে না। লাগবে না কেন? আবারও হারিয়ে ফেলতে চান নাকি? আমি আর বউ হারাবো না। আর বউ যদি নিজেই হারিয়ে যায় তবে ধরে এনে এবার খোয়ারে বেঁধে রাখবো। এত কঠিন শাস্তি কেউ বউকে দেয়? যেই বউ জামাইয়ের মন বোঝে না তাকে খোয়ারে বেঁধে রাখাই উচিত। পরের দিন সকালে উঠে সবাই রওনা দিয়েছে হিমছড়ির পথে। উদ্দেশ্য পিয়াকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে তাকে পাওয়া গিয়েছিল। কারণ পিয়ার স্মৃতি ফিরিয়ে আনতে হবে। স্মৃতি ফিরে পিয়া তার জীবনে ফিরে আসবে। আর স্মৃতি ফিরে অপরাধীকে ধরাও সহজ হবে। স্মৃতি ফিরতে যতদিন দেরি হবে পিয়াকে ততদিন এভাবে ফেরারি পিয়া হয়ে থাকতে হবে। কারণ অপরাধীর চোখ এড়িয়ে ফেরারি হয়ে চলতে হবে। যাই হোক, পিয়াকে নিয়ে হিমছড়ি পাহাড়ে উঠেছে সবাই। পিয়া খুব চুপচাপ হয়ে আছে। তার সাথে ঘটে যাওয়া ঘটনা শোনার পর থেকে আর ঘুরতে এসো পিয়াকে বোরকা পরে আজ মুখ ঢেকে আসতে হয়েছে। ফেরারি পিয়া করেই রাখতে হচ্ছে পিয়ার নিজেকে। বাইরে এখনও পিয়ার নাম বলতে হচ্ছে আশা। কেউ জানে না তার কতদিন পিয়া এভাবে ফেরারি হয়ে থাকতে হবে। হিমছড়ি পাহাড়ে উঠেও পিয়ার কোনো হেলদোল নেই। এবার পাহাড় থেকে নেমে পাহাড়ের পাদদেশে যেখানে আশাকে পাওয়া গিয়েছিল সেখানে পিয়াকে নিয়ে আসা হয়েছে। কিন্তু পিয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হতাশ হয়ে হোটেলে ফিরে এসেছে সবাই। বিকেলে বিচে এসেছে সবাই। আজ লাবণী বিচ পয়েন্টে এসেছে সবাই। সোহান সাগরে ভিজতে চাচ্ছে, কিন্তু পিয়া নামবে না। নিজের অতীতকে ফিরে পাবার এক অজানা চিন্তা পিয়ার মাঝে। কেমন ছিল তার অতীত জীবন? সে জীবনকে জানার বড়ই আগ্রহ পিয়ার। পিয়া বিচ আমব্রেলার নিচে বসে আছে। সোহানও সেখানে বসে আছে। সোহান সাগরে নামতে চেয়েও পারছে না। সোহান আবার তার পিয়ার কাছ থেকে ভুল করেও দূরে যেতে চায় না। সোহান পিয়াকে বলছে, চলো আজ দুজন একসাথে সাগরে ভেসে যাই।
সাগর কিছু দূর নিয়েই আমাদেরকে আলাদা করে দেবে। হ্যাঁ তাই তো। স্বামীর সাথে তো ভালোই থাকার ইচ্ছে, তবে এত চুপচাপ থাকো কেন? চুপ করে স্বামীর চিন্তা করছি। কি চিন্তা করছো স্বামীকে নিয়ে? সেটা তো স্বামীকে বলা যাবে না। আমিও এখন বউয়ের চিন্তা করব, কিন্তু বউকে বলবো না। ঠিক আছে। সোহান ভাবছে, হানিমুনে এই সাগর দেখতে এসে আমার প্রিয়া হারিয়ে গিয়েছিল। প্রিয়াকে ফিরে পেয়েছি, কিন্তু প্রিয়া হিসেবে নয়। ফিরে পেয়েছি ফেরারি প্রিয়া হিসেবে। ফেরারি করে রাখতে হচ্ছে আমার প্রিয়াকে। এই আত্মগোপনীয়তা থেকে প্রিয়া কবে ফিরতে পারবে জানি না। পরের দিন সকালে আবার সবে হিমছড়ি গিয়েছে। আজ আবার পাহাড় চূড়া, পাহাড়ের পাদদেশে সব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে প্রিয়াকে। কিন্তু না, প্রিয়ার কোনো ভাবান্তর নেই, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না প্রিয়ার মাঝে। তাই আবারও ফিরে আসা হয়েছে হিমছড়ি থেকে। আজ রাতে আশরাফ সাহেব কথা বলেছেন প্রিয়ার ডাক্তারের সাথে। আশরাফ সাহেবের সাথে কথা বলার পর সেই ডাক্তার সোহানের সাথেও কথা বলেছে। ডাক্তার জানতে চেয়েছে দুর্ঘটনার দিনে কে কে গিয়েছিল প্রিয়ার সাথে, কয়জন নারী কয়জন পুরুষ ছিল সেখানে। ডাক্তার কথা বলেছেন আরও অনেক বিষয়ে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আবার প্রিয়াকে হিমছড়ি নিয়ে আসা হয়। পাহাড়ের পাদদেশে অবস্থিত আশাকে খুঁজে পাওয়ার সেই জায়গায় প্রিয়াকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রিয়াকে সেখানে নিয়ে যেতেই মুখ বাঁধা একজন পুরুষ আর একজন মহিলা এসে প্রিয়ার মাথায় প্রচণ্ড আঘাতের ভয় দেখালো। চিৎকার দিয়ে মুহূর্তে প্রিয়া মাটিতে লুটিয়ে পড়ল। প্রিয়াকে নিয়ে আসা হলো হসপিটালে। কেবিনে রাখা হয়েছে প্রিয়াকে। জ্ঞান ফিরবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। প্রিয়ার মা এবং আসমা বেগম হসপিটালের নামাজের রুমে গিয়ে প্রার্থনা করছে যেন মেয়ের স্মৃতি পুরোপুরি ফিরে আসে। আশরাফ সাহেব আরিশা এবং দেয়াকে নিয়ে হসপিটালের উপরের ক্যান্টিনে গিয়েছে। প্রিয়ার বাবা সবুজ সুলতান মোবাইলে প্রেসক্রিপশনে ছবি তুলে নিয়ে গিয়েছেন মেয়ের জন্য ওষুধ আনতে। সোহান বসেছিল স্ত্রীর কাছে। আশা ছিল স্মৃতি ফেরার পরে যেন তাকে প্রথম দেখাতেই দেখতে পাই। কি আকাঙ্ক্ষা ছিল সোহানের মনে। প্রিয় আমার, আপনাকে কেউ একজন হয়তো আমার চেয়েও বেশি ভালোবাসে। আপনাকে পাওয়ার জন্যই হয়তো আমাকে পথের কাঁটা ভেবে সে সরিয়ে দিতে চেয়েছে। আজ আমার স্মৃতি ফেরার পরে সবাই তার নাম জানতে চাইতো। আমি নাম বলে দিলে তাকে বন্দী হতে হবে, জেল ফাঁসিও হয়ে যেতে পারে তার। সে আমার একান্ত আপনজন ছিল। আমি চাই না এ আপনজনের কিছু হোক, চাই না তার পরিবারের কোনো ক্ষতি হোক। সে যেভাবেই হোক আপনার জীবনে আসবে। আপনি তাকে নিয়ে ভালো থাকুন। আজ আমি নিজেই হারিয়ে গেলাম, ফেরারি করে নিলাম আমার নিজেকে। এইভাবে ফেরারি প্রিয়া হয়েই আমি থাকতে চাই সারা জীবন। ইতি ফেরারি প্রিয়া। স্মৃতি ফেরার পরে প্রিয়া হয়তো সুযোগ খুঁজেছিল পালিয়ে যাবার। সোহান গিয়েছিল ওয়াশরুমে। এই সুযোগে প্রেসক্রিপশনের পিছনে এই চিরকুট লিখে রেখে প্রিয়া পালিয়ে যায়। প্রিয়ার চিরকুট পেয়ে সোহান পাগলের মতো দৌড়ে কক্সবাজার হসপিটালের নিচে চলে এসেছে। প্রিয়ার বাবা সবুজ সুলতানও পাশে ফার্মেসি থেকে মাত্রই নিচে এসেছে। মেয়ের ওষুধ নিয়ে উপরে যাবে। এরই মধ্যে প্রিয়ার বাবার সাথে দেখা হয়ে গেল সোহানের। সবুজ সুলতানের হাতে প্রিয়ার চিরকুট দিল সোহান। চিরকুট পরে প্রিয়ার বাবা চিৎকার দিয়ে বলেন, বারবার কেন ভুল করছো তুমি? আমার মেয়ে একবার আমার কাছ থেকে হারায়নি, তোমার কাছ থেকে হারায় কিভাবে? খেয়াল রাখোনি আমার মেয়ের? সোহান বলছে, এইসব প্রশ্নের জবাব পরে দেব, এখন চলুন, ওকে খুঁজে বের করতে হবে। হয়তো বেশি দূর যেতে পারিনি। সোহান এবং প্রিয়ার বাবা দুজনেই দুই দিকে প্রিয়াকে খুঁজতে নেমে গেল। ওইদিকে আশরাফ সাহেবকে ফোন করে জানানো হয়েছে তার মেয়ে হারানোর খবর। আশরাফ সাহেব কক্সবাজার পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করেছেন। সবাই খোঁজ করছে প্রিয়াকে, কিন্তু কোথাও প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয়া হয়তো জানেন না যে হসপিটাল 10 ঘন্টা সে অজ্ঞান ছিল। এই 10 ঘন্টায় অপরাধী গ্রেপ্তারও হয়ে গেছে। প্রিয়া এটাও বুঝতে পারেনি যে পাহাড়ের পাদদেশে অজ্ঞান হওয়ার সময় সেই দুইটি অপরাধীর নাম বলে চিৎকার দিয়েছিল। তখনই প্রিয়ার বলা নাম শুনেই তাদের নামে বাবা শফিউদ্দিন মাসুদকে মামলা করতে বলেছিল সোহান। গত রাতে সোহান প্রিয়ার ডাক্তারের সাথে কথা বলেছিল। প্রিয়ার ডাক্তার সোহানের কাছ থেকে জেনেছিল দুর্ঘটনার সময় প্রিয়ার সাথে যারা গিয়েছিল হিমছড়িতে তাদের সম্পর্কে। যেহেতু প্রিয়ার সাথে যাওয়া সেই সব মানুষের মাঝে পুরুষ এবং নারী ছিল, তাই ডাক্তার পরামর্শ দিয়েছিল প্রিয়াকে পাহাড়ের পাদদেশে ওই জায়গাটায় আবারও নিয়ে যেতে।
তারপরে একজন পুরুষ এবং একজন নারীকে পিয়ার মাথায় ভয়ঙ্করভাবে আঘাত করতে আসার অভিনয় করতে বলেছিল, কারণ পিয়ার মাথায় আঘাত করেছিল অপরাধীরা। তাই আবার মাথায় আঘাত করতে আসার অভিনয় করতে বলেছিল ডাক্তার। ডাক্তারের সেই পরামর্শ অনুযায়ী আজ সকালে পাহাড়ের পাদদেশে নিয়ে পিয়ার মাথায় ভয়ঙ্করভাবে আঘাত করতে আসার জন্য দুজন লোক দিয়ে অভিনয় করানো হয়। আর তখনই নীলা এবং নিলয় বলে চিৎকার দিয়ে পিয়া অজ্ঞান হয়ে পড়ে। এই সূত্র ধরে গ্রেপ্তার করা হয় পিয়ার ফুফাতো ভাই বোন নিলয় এবং নীলাকে। পিয়ার বিয়ে হয়েছিল এঙ্গেজমেন্টের দিনই। এঙ্গেজমেন্টের দিনও ঠিক করা হয়েছিল তাড়াহুড়ো করে। বড় বোন শিলার বেবি হয়েছিল বলে নীলা এবং নিলয় তখন ঢাকার বাইরে ছিল, তাই হয়তো পিয়ার বিয়েতে ওরা ঝামেলা করতে পারেনি। সত্যি কি নীলা অনেক ভালোবাসতো সোহানকে, নাকি এর পেছনেও কোনো কারণ ছিল? 2 দিন পরের ঘটনা। আজ সকালে যশোরের সারসার নাভারণ এলাকা থেকে আশার বান্ধবী স্বামী আসমা বেগমকে ফোন দিয়ে জানিয়েছেন যে আশা তার বাসায় আছে। সব ঘটনা আশা খুলে বলেছে বান্ধবীর স্বামীর কাছে। স্বামী আশাকে না জানিয়ে কল দিয়েছে আসমা বেগমকে, কারণ স্বামীও চায় নীলা এবং নিলয়ের বিচার হোক এবং আশা ফিরে আসুক তার স্বামীর সংসারে। তাই স্বামী আসমা বেগমকে তাড়াতাড়ি যেতে বলছে মেয়েকে ফিরিয়ে আনার জন্য। আসমা বেগম, আশরাফ সাহেব এবং পিয়ার বাবা সবুজ সুলতান চলে গেছেন মেয়েকে ফিরিয়ে আনতে। আজ আর সোহান পিয়াকে ফিরিয়ে আনতে যাননি। যে বউ 2 দিন পর পরই হারিয়ে যায় তাকে আর সোহান কষ্ট করে আনতে যাবে না। সোহানের দুঃখ হচ্ছে কোন সাহসে পিয়া তাকে নীলাকে নিয়ে ভালো থাকতে বললো। সোহানের বউ হলো পিয়া, কিভাবে তাকে ছেড়ে চলে গেল? সোহানের জন্য কি পিয়ার একটু মায়া ছিল না? সোহান এই 2 দিন পিয়াকে খুঁজেছে, কিন্তু যখন শুনেছে যে পিয়ার খোঁজ পাওয়া গেছে তখন সোহান ভাব নিয়ে নিজের বাসায় চলে এসেছে। এদিকে পিয়া জানেই না যে সে কার ভালোর জন্য নিজের স্বামীর ঘর ছেড়েছে। 2 দিন হলো পিয়া এবং নিলয় গ্রেপ্তার হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। জানা গেছে পিয়ার ছোট বোন দেড় খাবারে নিলয় এবং নীলাই বিষ মিশিয়েছিল। নীলা শুধু সোহানকে বিয়ে করার জন্য পিয়াকে হত্যা করতে চায়নি। ঠান্ডা মাথায় 2 মামাতো বোনকে হত্যা করে একমাত্র মামার সম্পত্তিও ভোগ করতে চেয়েছিল নীলা এবং নিলয়। অথচ পিয়ার বাবা ঘরের মধ্যে শত্রু লালন পালন করে সোহানের ফ্যামিলির সদস্যদেরকে সন্দেহ করে যাচ্ছিল। জিডি পর্যন্ত করেছিল সোহান এবং সোহানের ফ্যামিলির লোকের বিরুদ্ধে। সন্ধ্যা হয়ে গেছে। পিয়াকে যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। পিয়াকে নিয়ে সবাই এখন চলে এসেছে সোহানের বাসায়। সোহানের বাবা মা সবাইকে বসতে দিয়েছে, কিন্তু সবার মাঝে সোহান হুঙ্কার দিয়ে পিয়ার বাবা সবুজ সুলতানকে বলে উঠেছে, কেমন মেয়ে পেলেছেন আপনি? স্বামী রেখে পালিয়ে যায় কেন আপনার মেয়ে? আমার বাসার কেউ তো কখনো হারিয়ে যায়নি, পালিয়েও যায়নি। আপনার মেয়েকে শিখিয়ে দিয়ে যাবেন আমার সাথে যেন আর কখনো পলান্তক না খেলে। শ্বশুরকে এক হাত দিয়ে সোহান চলে গেছে নিজের রুমে। একটু হলেও শ্বশুরের অপমানের বদলা নিয়েছে সোহান। এদিকে নীলা এবং নিলয়কে আটকানোর নিউজ পিয়াকে দেখানো হয়েছে। পিয়ার বাবা নিজের ফ্যামিলির ভুলে না বুঝেই সোহানের ফ্যামিলিকে দোষী করার কারণে সোহানের বাবা মার কাছে ক্ষমা চেয়েছে। সোহানের বাবা মা আশরাফ সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে। এবার পিয়া আস্তে আস্তে সোহানের রুমে চলে এসেছে। সোহান দেখো না দেখার ভান করে শুয়ে আছে। পিয়া এসে সোহানকে বলছে, আমার খুব ক্ষুধা লেগেছে, চলুন আমরা ভাত খাবো। সোহান কিছু বলছে না, পাত্তাও দিচ্ছে না পিয়াকে। পিয়া আবার কথা বলতে শুরু করেছে, আপনি কি এখনো রেগে আছেন নাকি? আপনি কে? কে মানে? আমি আপনাকে চিনি না। কেন? আমি স্মৃতি হারিয়ে ফেলেছি। শ্বশুরকে তো ঠিকই চিনেছেন। শ্বশুরকে এত চেনার দরকার নেই, যাকে চিনতে চাই তাকেই তো চিনি না। চিনবেন আস্তে আস্তে। এত দেরি আর ভালো লাগে না। এবার চলুন খেয়ে আসি, তারপরে প্ল্যান করব আবার কবে কক্সবাজার যাওয়া যায়। হানিমুন তো এখনো বাকি। সোহান এবার চিৎকার দিয়ে বলছে, হানিমুনেরও দরকার নেই, কক্সবাজারেরও আর দরকার নেই। কোন সাহসে পালিয়ে গিয়েছিলে? আমাকে নীলের সাথে ভালো থাকতে বলার তুমি কে? পিয়া ভয়ে কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু বলল, নীলা মনে হয় আপনাকে অনেক ভালো। শোন আবারও হুঙ্কার দিয়ে উঠল, নীলাকে আমি ভালোবাসি কিনা একবার জিজ্ঞেস করেছিলে আমাকে? তুমি নিজে আমাকে ভালোবাসো প্রিয়া?
গম্ভীরভাবে জিজ্ঞেস করলো সোহান। প্রিয়া চুপ করে আছে। সোহানের ধমকে সব কথা যেন হারিয়ে ফেলেছে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না। তারপরও প্রিয়া একটু বুদ্ধি করে বলল, ভালোবাসার কথা আমি কেন আগে বলবো? আপনি আগে বলেন, প্রিয়া আমি তোমাকে ভালোবাসি, তারপরে আমার ভালোবাসি বলার পালা আসবে। সোহান এবার হো হো করে হেসে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরে প্রিয়াও বেশ খুশি। সোহান প্রিয়াকে জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। এভাবে প্রিয়া হয়ে থেকো তোমার প্রিয়র জীবনে। আর কখনো হারিয়ে যেও না, আর কখনো ফেরারি হয়ে যেও না। ঠিক আছে, তবে আপনি যে আমাকে কতটা ভালোবাসেন এটা ফেরারি প্রিয়া হয়েই বুঝতে পেরেছি। এখন থেকে আর ফেরারি হব না, শুধু আপনার প্রিয়া হয়েই থাকবো। আজ ফেরারি প্রিয়া ফিরেছে ঘরে, মোরে শূন্য হৃদয়ে বাসরে। আজ পূর্ণ হতে চাই মরু হৃদয়ের সব শূন্যতা। আজ ধন্য হতে চাই শূন্য হৃদয়ের সব আকুলতা।